ছিলাম এবং অলমোস্ট বের হয়ে যাওয়ার পরেও আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং সাথে এঙ্গেজ ছিলাম। যদিও আপনাদের সাথে আসলে আপনারা সবাই যেহেতু এখন রানিং স্টুডেন্ট, যারা এখন রানিং স্টুডেন্ট আছেন তাদের সাথে হয়তো আমার তেমন একটা ডিরেক্ট যোগাযোগ নাই, বাট আমাদের জুনিয়র যারা ছিল এবং তাদের জুনিয়র যারা ছিল অ্যাটলিস্ট 3-4 ইয়ার্স মোটামুটি তাদের সাথে অনেক যোগাযোগ ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড। বাট ওল এক সময় আসলে ব্যস্ত হয়ে যায়, জুনিয়ররাও চলে যায় এবং এখানে যারা আপনারা আছেন আপনাদেরকে তো আসলে বলতেছিলাম যে সরাসরি আসলে তেমন পরিচিত নাই, সো দেখা যায় আর অত ডিরেক্ট কানেক্টেড থাকা হয়ে ওঠে নাই। তো আচ্ছা, বললাম এই পর্যন্ত কি আসলে কারো কোনো কোশ্চেন আছে? ভাই প্রশ্ন আপাতত নাই, আপনি চালা যেতে পারেন। কেউ যদি প্রশ্ন করে হ্যান্ড রেজ করবে, করে আসলে প্রশ্ন বলবে ইনশাআল্লাহ। শিওর, ডেফিনেটলি। সো ওকে, এখন আমি তো মেনশন করলাম যে আমি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে যুক্ত ছিলাম অলমোস্ট ফুল অফ মাই ইউনিভার্সিটি লাইফ। তো এখান থেকে আসলে গেইন কি হয়েছে, যে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন করছি বা কি জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে ছিলাম বা এই জন্য। ফার্স্ট কথা হচ্ছে, পার্সোনালি আমার কাছে কম্পিটিটিভ প্রোগ্রামিং খুবই ভালো লাগতো। একটা প্রবলেম যখন আসে এবং ওই প্রবলেমটা দেখে ওই প্রবলেমের সলিউশন বের করা এবং ওই প্রবলেমের সলিউশনটা একটা ডাম্ব মেশিনকে এক্সপ্লেইন করা খুবই ইন্টারেস্টিং একটা কাজ ছিল আমার কাছে। তো আমি পার্সোনালি জিনিসটা এনজয় করতাম, যখনই প্রবলেম সলভ করতাম খুবই বেটার ফিল হইতো, খুবই ভালো ফিল হইতো। আপনাদের অনেকেরই হয়তো অনেক রকম প্যাশন আছে, কারো প্যাশন হচ্ছে বই পড়া, ধরেন অনেক বই পড়ে খুব মজা পান, বা অন্য কিছু করে মজা পান, গান গায়ে মজা পান, গান শুনে মজা পান। তো ওইরকম দেখা যেত যে আমার কাছে প্রোগ্রামিং করতেও বা প্রবলেম সলভ করতেও আসলে অনেক মজা লাগতো পার্সোনালি। এই জন্যই আসলে ইন্টারেস্টেড হওয়া এবং এটার সাথে থাকা। তারপর আস্তে আস্তে অনেক কিছু শিখছি। বাট আমি যে পয়েন্টটা হাইলাইট করতে চাই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ইম্পর্টেন্সটা কি, কেন আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন। কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে আপনাকে কি শিখায়? কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? দেখি 2-4টা অপিনিয়ন শুনে দেখি, বলেন দেখি কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনাদেরকে কি শেখায়? I don't want to call out names. Let's just say something. আচ্ছা ভাই, আমরা একটু ওয়েট করে, হয়তো তারা আনমিউট করতে সময় লাগতেছে। তো Yeah, makes sense. ভাই আমরা আচ্ছা, কেউ প্রোগ্রামিং করে লজিক্যাল থিংকিং এবিলিটি ইমপ্রুভ করতে পারি, আর প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সেটা কাজে লাগে। Good point. Exactly. Anybody else? ভাই আমাদের থিঙ্কিং ক্যাপাসিটি বেড়ে যায়। Yeah, that's also one good point. বেটার অ্যাপ্রোচে অ্যানালাইসিস করতে পারি। Okay, that's also true. নতুন নতুন আইডিয়া জেনারেট করা যায়। Yes. আপনারা যা যা বললেন সবগুলো আসলে অন পয়েন্ট, এবং এটাই সত্যি কথা। কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে আপনাকে শিখায় হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্যাটস ইট। কম্পিটিটিভ প্রোগ্রামিং এরকম না যে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছেন এবং সবকিছু শিখে ফেলছেন, বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছেন মানে হচ্ছে আপনি কি বলে আপনি অনেকগুলো অ্যালগোরিদম জানেন। এটা কিন্তু আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং না। কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনাকে শিখায় হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, কিভাবে আপনি একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করতেছেন, কিভাবে আপনি প্রবলেমের ব্যাপারে চিন্তা করতেছেন এবং কিভাবে ওই প্রবলেমটাকে সলভ করতেছেন। এই পার্টটাই হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। আপনি এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনারা হচ্ছে যে আপনাদের কাছে এক্সপেকটেশন হচ্ছে 4, 4.5 বছর ওখানে পড়ালেখা করবেন ইন টার্মস অফ দেয়ার, এবং এরপর ওখান থেকে ইউনিভার্সিটি থেকে বের হয়ে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি করতে যাবেন, বিভিন্ন জায়গায় বা কেউ পড়ালেখা করতে চাইলে আরো হায়ার স্টাডি করতেও যাইতে পারেন, তাই না? মেইন কোশ্চেনটা হচ্ছে, আপনারা যখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসবেন আপনাদের তো কিছু না কিছু অ্যাচিভমেন্ট কাউকে না কাউকে দেখাইতে হবে। স্পেশালি যারা ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে যাইতে চান, তাদেরকে কি দেখাইতে হবে? তাদের যদি ধরে নেন যে এরকম একটা সফটওয়্যার ফার্ম কখনোই হচ্ছে, গিভ মি 1 সেকেন্ড, সরি সামওয়ান ওয়াজ মাই ডোর। সো আমি যেটা বলতেছিলাম যে একটা সফটওয়্যার ফার্ম যখন আপনার ইন্টারভিউ নিবে বা আপনাকে যাচাই করবে যে আপনি আসলে কি করে আসছেন 4 বছর, তারা কি দেখবে?
তারা দেখবে যে আপনার কাজ ছিল এই 4 বছর পড়ালেখা করা এবং কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড জিনিসপত্র শেখা, আপনি ওইটা কতটুকু শিখতে পারছেন, তাই না? এটা হচ্ছে জব ফোকাস চিন্তা ভাবনা আর কি। তো ওই জিনিসটা যে আপনি দেখাবেন যে হ্যাঁ আমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছি বা ইনফরমেশন বা আইসিটি তে পড়ালেখা করছি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রোগ্রামিং রিলেটেড কাজকর্ম করছি, এটা আপনি কিভাবে দেখাবেন? ওয়ান ওয়ে অফ শোয়িং দ্যাট ইজ ডুইং কম্পিটিটিভ প্রোগ্রামিং। আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রোফাইলের মাধ্যমে আপনি দেখাতে পারেন। তারপর হচ্ছে আপনি আপনি যে স্টাডি করতেছেন, আপনার স্টাডিতেও তো অনেকগুলো কোর্স আছে রিলেটেড, অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, ইভেন প্রজেক্টস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, আপনি শো করতেছেন। ইয়েস মাশরাফি, ইয়েস ব্রেন গেম, সরি লেখা একটু বেশি ছোট। ইয়েস সোহান। ভাই আমাদের এই মিটিং এ মেম্বার্স ফুল হয়ে গেছে, তো কোনো কি সিস্টেম আছে যে আসলে 100-র বেশি? নট শিওর, মেম্বার্স ফুল হয়ে গেছে। রাইট ভাই। আচ্ছা দেখি কিছু করা যায় কিনা, গিভ মি 1 সেকেন্ড। ওকে। এটা তো হচ্ছে আসলে আমরা কি পার্সোনাল ইয়ে থেকে 100-র বেশি জয়েন করতে পারি? যদি আমি আমার পার্সোনাল জিমেল অ্যাড্রেস থেকে করি, ওটাতে কি জয়েন করা যাবে? ভাই আসলে মিটের সমস্যা হলো, মিটে 100-র বেশি মানে নিতে পারে না আর কি। সে জুমে আবার মানে অনেক জয়েন করা যায় এই আর কি। আচ্ছা আমার কাছে তো জুম নাই, আমি আসলে মিটই ইউজ করি সব সময়। মিটে একটা আচ্ছা ভাই, আমরা কন্টিনিউ করতে পারি, সমস্যা নেই, কন্টিনিউ করতে পারি। আমরা রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড জিনিসটা পরবর্তীতে আমরা গ্রুপে দিয়ে দেবো। শিওর, দ্যাট সাউন্ডস গুড। ওকে ভাই, লেটস স্টার্ট। তো আমি হচ্ছে আর কি জব পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলতেছিলাম, যে আপনি যখন পড়ালেখা শেষ করে জবে যাবেন, তারপর আমি আবার ফেরত আসবো কম্পিটিটিভ প্রোগ্রামিং ইউনিভার্সিটি লেভেলে আসলে কিভাবে হবে, এবং প্রবলেম সলভিং এর কথা বলতেছিলাম ওইটাতে কিভাবে কাজ করে। তো আপনি যখন একটা কোম্পানির কাছে যাচ্ছেন একজন ফ্রেশার হিসেবে, যেখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনার তারা যে জিনিসটা চেক করবে ওইটা নিয়ে কথা বলতেছিলাম, এবং আপনার হচ্ছে যে প্রোফাইলটা শো করতে হবে যে আপনি একজন ইন্টারেস্টেড কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, আপনি কম্পিউটার সায়েন্স রিলেটেড জিনিসপত্র নিয়ে স্টাডি করছেন, আপনি কম্পিউটার সায়েন্সের হাতে কলমে এক্সপিরিয়েন্স আছে। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাইতে পারেন। আপনি যদি কাউকে দেখান যে হ্যাঁ আই হ্যাভ সলভড লাইক 150 প্রবলেমস, দ্যাট মিনস দে উইল থিঙ্ক দ্যাট ওকে ইউ নো হাউ টু রাইট সাম কোড। That's the only thing that it shows. There are other things like যখন আপনি দেখাবেন যে হ্যাঁ আমার 150টা প্রবলেম সলভ করা আছে, এবং আমি যদি যাই দেখি যে আমি একজন ইন্টারভিউয়ার বা একটা সফটওয়্যার ফার্ম হিসেবে যদি যাই দেখি যে হ্যাঁ আপনার ওই প্রোফাইলে যে প্রবলেমগুলো আপনি সলভ করছেন এর মধ্যে অনেক ভেরিয়েশন আছে এবং গুড কোয়ালিটি প্রবলেম আছে, এর মানে আমি ধরে নিতে পারি যে আপনাকে যদি আমি একটা প্রবলেম দেই, ডাজন্ট ম্যাটার কি প্রবলেম, কত বড় সাইজের প্রবলেম, আপনি তার সলিউশন কোনো না কোনো ভাবে একটা কিছু বের করে দিবেন, তাই না? এটাই কিন্তু আমি দেখতে চাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে, বা স্পেশালি আমাদের মতো লেভেলে। আমাদেরকে কিন্তু কেউ বলে না যে হ্যাঁ একটা ওয়েবসাইট বানাও বা এই ওয়েবসাইটটা বানাও, এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, এই এই ক্লিক করলে এই কাজ হবে, এই ক্লিক করলে এই কাজ হবে, এরকম ইনফরমেশন কিন্তু আমাদেরকে কেউ খুব একটা দিবে না। আমাদেরকে দিবে একটা প্রবলেম, হয়তো অনেক বড় প্রবলেম, লেভেল অনুযায়ী আপনার ডিফারেন্ট লেভেল, ওই প্রবলেমটাকে হচ্ছে আপনার সলভ করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে প্রবলেম সলভিং। সো আপনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন, আপনি যখন শো করতেছেন যে কিভাবে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেম অ্যাপ্রোচ করে ওগুলো সলভ করতেন, তার মানে ওইখানে একটা ট্রাস্ট তৈরি হবে যে হ্যাঁ আচ্ছা এই ছেলে বা এই মেয়ে এরা এরা অবশ্যই কিছু প্রোগ্রামিং করে আসছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছে। তো আই ক্যান সি দ্যাট দে আর familiar with one language, at least one language, they're familiar with some problem solving technique. So if I can give them a problem, they will definitely able to find a solution. এবং এইটাই কিন্তু কোম্পানি চায়। কোম্পানি এটা চাবে না যে হ্যাঁ আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট বানাইতে হবে, বা আপনাকে এখনই হয়তো গুগল মিট বানাই ফেলতে হবে বা ইউটিউব বানাইতে হবে। এটা দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। তারা চায় যে প্রবলেমটা, একটা প্রবলেম আপনাকে দিবে, আপনি প্রবলেম সলভ করে দিবেন। সো এই প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোনো অন্য কোনো আসলে ইয়ে নাই, প্রতিদ্বন্দ্বী নাই। আপনি ইউনিভার্সিটি লেভেলে আপনার কাছে 4 বছর অগাধ সময় আছে, প্রতিদিন যদি একটা একটা করে প্রবলেম সলভ করেন, 4 বছরে প্রায় 1300 প্রবলেম হয়ে যায়, এন্ড দ্যাটস দ্য লট।
1300 প্রবলেম কিন্তু অনেক প্রবলেম। আমার মনে হয় আমার ইউনিভার্সিটিতে টোটাল প্রোফাইল ঘাটলে 300-400 বেশি প্রবলেম খুঁজে পাবেন না যে সলভ করতে পারছি। বাট সো ওই হিসাবে কম্পেয়ার করলে 1300 প্রবলেম অনেক। সো এই জিনিসটা দেখায় যে অনেকগুলা ক্যাপাবিলিটি যেটা আপনার মধ্যে আছে, যে আপনি হ্যাঁ প্রবলেম সলভ করতে পারতেছেন, আপনি কনসিস্টেন্ট, আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটা প্রবলেম সলভ করতেছেন, তার মানে হচ্ছে যে আপনি হাল ছেড়ে দেন নাই, আপনার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে ডেভেলপ করতে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক হেল্প করবে। এবং আরো 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 প্লাস পয়েন্ট, কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন আপনি শিখবেন, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ প্রবলেম সলভ করার জন্য কিছু স্পেশালাইজড অ্যালগোরিদম বা কিছু স্পেশালাইজড টেকনিক শিখবেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যেসব প্রবলেম ইউনিভার্সিটিতে সলভ করে আসছি এবং ওইসব প্রবলেম সলভ করার জন্য যে ধরনের অ্যালগোরিদম গুলো আমি শিখছি, এখনো যদি আপনি আমাকে দেন ওই অ্যালগোরিদম দিয়ে কোনো কিছু বাইর করতে, কোনো প্রবলেমের সলিউশন বাইর করতে, আই ক্যান ডু ইট। তার মানে হচ্ছে আমি যেটা শিখছি এটা আসলেই শিখছি। ব্যাপারটা এরকম না যে আমি, আমার একটা পরীক্ষা আছে আগামীকালকে, পরীক্ষার জন্য রাতটা মেরে মুখস্থ করছি এবং পরীক্ষার মধ্যে ওইটা লেখে শেষ। আই যখন আপনি নিজে একটা প্রবলেমের অ্যালগোরিদম, সলিউশন বা প্রসেস আন্ডারস্ট্যান্ড করে নিজে ওইটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করবেন, ওই লার্নিংটা হয় আপনার রিয়েল লার্নিং। আপনি কখনো চাইলেও আসলে ওই জিনিসটা ভুলে যেতে পারবেন না যে না আমি আর আর মনে রাখতে চাই না এই প্রবলেমের সলিউশন, দ্যাটস মাই এক্স, আই ওয়ান্ট টু ফরগেট দ্যাম। নো, ইটস নট লাইক দ্যাট। আপনি কখনোই হচ্ছে যে আসলে ভুলতে পারবেন না। সো এটা হচ্ছে আর কি, এইগুলা হচ্ছে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ধরেন বেনিফিট। আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে শিখতেছেন কিভাবে প্রবলেম অ্যাপ্রোচ করবেন, একটা প্রবলেমকে কিভাবে ব্রেকডাউন করতে হবে, কিভাবে একটা প্রবলেম থেকে আপনি সলিউশনের দিকে অগ্রসর হবেন, কিভাবে একটা প্রবলেমের সলিউশন বাইর করবেন। তারপর হচ্ছে কনসিস্টেন্সি, যে আপনি একটা না অনেকগুলা প্রবলেম সলভ করার প্রতি একটা সার্টেন সময় ব্যয় করছেন। দ্যাট শোজ দ্যাট আপনাকে যদি ধরেন অনেক বড় বা অনেক আনসলভেবল একটা প্রবলেমও দেওয়া হয়, আপনি হাল ছাড়বেন না। মানে এরকম না যে একটা প্রবলেম আপনাকে দিল কোম্পানি, আপনি বলেন না আর করবো না, শেষ, আমি প্রবলেম সলভ করতে চাই না। বাট আপনি কিন্তু যদি ওই কনসিস্টেন্সিটা আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই ট্রাই করে যাবেন ওই প্রবলেমের সলিউশন বের করতে, এবং ট্রাই করলে এক সময় না এক সময় অবশ্যই সলিউশন বের করতে পারবেন। তারপর আরো বললাম যে লার্নিং যেগুলো হয় এগুলা হচ্ছে একদম বেটার, খুবই বেস্ট লার্নিং পাথ, যে আপনি কখনোই ওই জিনিসগুলো চাইলে ভুলে যেতে পারবেন না, এরকম ভাবে লার্নিং করতে পারবেন। হ্যান্ডস অন লার্নিং, এটা শুধুমাত্র যে শুধু মানে এই হ্যান্ডস অন লার্নিং এর কথাটা যেটা বলতেছি, এটা শুধুমাত্র যে আপনার এই কম্পিটিটিভ প্রোগ্রামিং বা অ্যালগোরিদমের জন্য ট্রু এরকম না। আপনি যখন ফিউচারে যাবেন, আপনি যখন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে যাবেন, অথবা সফটওয়্যার কোম্পানিতে না যাবেন অন্য কোথাও যাবেন, বা আপনার যে কোনো কাজের ফিল্ডে আপনি যাবেন, আপনি যখন ওইখানে কোনো কিছু শিখবেন, কাজ করতে করতে দেখবেন যে ওই শিখাটাই হচ্ছে যে আসলে বেশি আপনার মধ্যে থেকে যাবে, এবং ওই জিনিসটাই আপনি বারবার ইউজ করতে পারবেন। কোনো কিছু আপনি জাস্ট পড়ে ডিরেক্টলি যদি ওইটার সাথে কোনোদিনও ইনভলভ হইলেন না, আপনি জাস্ট পড়ে গেলেন, ওই জিনিসের সাথে আপনি কোনোদিনও ইনভলভ হইলেন না, হয়তো 1 বছর 2 বছর মনে থাকবে, তারপর কিন্তু আর ওই জিনিসগুলো আপনার মনে থাকবে না। সো প্র্যাকটিক্যাল নলেজ যেটা আর কি, ওইটা আপনার অনেক বেশি ডেভেলপ হবে, হুইচ ইজ ভেরি প্লাস পয়েন্ট। তারপর হচ্ছে আরো একটা ব্যাপার হঠাৎ করে মাথায় আসলো, যেহেতু মাথায় আসছে বলে নেই, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কিন্তু অনেক কিছু আপনার নিজে, অনেক কিছু না আসলে ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে আপনার নিজেকে শিখতে হয়। এমন খুব কমই পাবেন যেখানে হচ্ছে যে একজন টিচার বা কেউ একজন থাকবে যে আপনাকে হাতে ধরে ধরে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সবকিছু শিখিয়ে দিবে। হয়তো আপনাকে অল্প কিছু জিনিস শিখাবে যে হ্যাঁ এটা হচ্ছে বেসিক প্রোগ্রামের স্ট্রাকচার, এইভাবে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখি ইন সি, বা এটা হচ্ছে আমার একটা বেসিক প্রবলেমের সলিউশন। এবং ওই যে অ্যালগোরিদমের মতো, একটা অ্যালগোরিদম আপনি চাইলে 1000টা প্রবলেম সলভ করতে পারেন এক অ্যালগোরিদম দিয়েই, কারণ ডিফারেন্ট প্রবলেম ক্যান বি সলভড ইউজিং দ্য সেম সলিউশন, সেম প্রসেস, রাইট? তো ওই রকম ভাবে হচ্ছে যে আপনি হাতে ধরে যেহেতু আপনাকে কেউ শিখাইতে পারবে না, আপনি কিন্তু নিজে নিজে অনেক কিছু শিখতে হবে। সো সেলফ লার্নিং বলে যে ব্যাপারটা, এবং এই সেলফ লার্নিং ব্যাপারটা আপনাকে পরবর্তীতে সারা জীবন করে যেতে হবে। এবং এটা হচ্ছে যে আপনাকে মানে এরকম না যে আপনি চলে গেলেন কোথাও চাকরি শুরু করলেন, আপনাকে আর জীবনে কোনোদিন কিছু শিখতে হবে না। ইয়েস, আপনাকে জীবনে আর কোনোদিন পরীক্ষা দিতে হবে না, নো সিটিজ, নো এক্সামস, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু, ইউ নিড টু স্টপ লার্নিং। You can stop learning, you cannot.
তো আপনাকে হচ্ছে সবসময় কন্টিনিউয়াসলি একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকতেই হবে। সো এই হ্যাবিটটা যদি আপনি ইউনিভার্সিটি লেভেল থেকে ডেভেলপ করে আসেন, আপনি অলরেডি 4 বছর আগায় গেছেন যে এই হ্যাবিট ডেভেলপ করে আসেন এই তার থেকে। সো আপনার মধ্যে নিজের মধ্যেও দেখবেন যে এক ধরনের একটা স্পেশালিটি জন্মাবে, যেটা হচ্ছে যে আপনি কোনো আননোন প্রবলেম দিলে ঘাবড়ায় যাবেন না, আপনি কোনো একটা আননোন প্রবলেম দিলেই হাল ছেড়ে দিবেন না, আপনি চেষ্টা করবেন যে হাউ টু সলভ দ্যাট প্রবলেম, এই জিনিসটা শিখার চেষ্টা করবেন, এই জিনিসটা লার্ন করার চেষ্টা করবেন, এবং ওই লার্নিং গুলো আপনার কন্টিনিউ হতে থাকবে এবং আপনার নলেজ বাড়তে থাকবে, এবং পরবর্তীতে ওই নলেজ আপনি অন্য কোথাও ইউজ করতে পারবেন। সো দ্যাটস ইট। আই থিঙ্ক এগুলা হচ্ছে বেনিফিট। আমার ধারণা হয়তো আপনারা জিসটা বুঝতে পারছেন। আর আরো যদি শর্টকাট বা ছোট ছোট কিছু বেনিফিটের কথা বলি, আপনার যে অনেকে হয়তো বলবে যে জীবনে কোনোদিন আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং কোনো প্রফেশনাল লাইফ ইউজ করবেন না, একদম ভুলে যান, এই কথা কোনোদিন সত্যি না। আপনারা যত কমপ্লিকেটেড জিনিস বা যত কমপ্লিকেটেড সফটওয়্যার ইউজ করতেছেন, কোনো না কোনো একটা অ্যালগোরিদম ওইটা ইউজ করতেছে। এই যে আমরা কথা বলতেছি থ্রু মিট, দ্যাট uses some kind of BFS, DFS to traverse like আমার এখান থেকে এই ভিডিও প্যাকেটটা আপনার কাছে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ কোনটা, ওইটা বের করেই কিন্তু তাকে যাইতে হবে। সো এই জিনিসপত্র কিন্তু একদমই বিশ্বাস করবেন না যদি কেউ বলে যে এই ধরনের প্রবলেমের সলিউশন। অনেক এক্সাম্পল আছে আমার নিজের লাইফে, অনেক এরকম এক্সাম্পল আছে যেখানে এই ধরনের ক্রিটিক্যাল অ্যালগোরিদম যেগুলো আমরা ইউজ করে ওই প্রবলেমের সলিউশন দ্বারা করাই। অনেক সময় হয়তো আমাদেরকে এই ধরনের চিন্তা ভাবনাও করতে হয়। That's also actually something competitive programming teaches, like একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকতে পারে। আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ভাষায় বলি, যে কোনো একটা প্রবলেম যদি আপনাকে দেওয়া হয়, আপনি হয়তো n স্কোয়ার n কিউবেও সলভ করতে পারবেন, আবার n log n এও হয়তো সলভ করতে পারবেন, যে কোনো অ্যাবস্ট্রাক্ট প্রবলেম। সো একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকতে পারে, এক একটা সলিউশন হয়তো এক এক রকম বেনিফিট আছে। আপনি যদি বলি যে হ্যাঁ একটা প্রবলেম দিলাম XYZ সলভ ইট, আপনি দেখলেন যে হ্যাঁ n কিউবে সলভ করা যায়, ইটস মেবি ফাস্টার, বাট n কিউবে সলভ করলে ইটস গোনা টেক লট মোর কম্পিউটিং রিসোর্স। আপনার হয়তো অনেক সময় লাগবে ক্যালকুলেশন বের করতে, আপনার হয়তো অনেক কম্পিউটিং রিসোর্স লাগবে জিনিসপত্র ওই প্রবলেমের সলিউশন বাইর করতে। তখন আপনাকে ওই ট্রেড অফটা করতে হবে যে হ্যাঁ আমার কাছে কি পরিমাণ অ্যাভেলেবল রিসোর্স আছে যেটা আমি ইউজ করতে পারবো, এবং কোন বেস্ট ওয়েতে ইউজ করলে হচ্ছে আমার ওই রিসোর্স লিমিটের ভিতরে সে কাজ করতে পারবে। হয়তো দেখলেন যে হ্যাঁ একটা বেস্ট সলিউশন হচ্ছে n log n, এখন কিন্তু ধারণা হলো যে n log n সলভ করতে আপনার বা ওই প্রবলেমটার সলিউশন n log n এ লিখতে আপনার 1 মাস লেগে যাবে, বাট আপনার প্রবলেমের সলিউশনটা দরকার আরো আগে। সো আপনি দেখলেন যে আপনার রিসোর্স এমন পরিমাণেও নাই যেটা আপনি n কিউবে সলভ করতে পারবেন। সো আপনি সেটেল হইলেন যে ওকে আই উইল সলভ দিস ইউজিং দ্য n স্কয়ার অ্যাপ্রোচ। সো এই ধরনের ডিসিশন কিন্তু আপনার লাইফে অনেক মেক করতে হবে, স্পেশালি যখন আপনারা এক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, বা নট ইভেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এনি আদার ইঞ্জিনিয়ারিং সাইডে যদি যান কম্পিউটার সায়েন্স রিলেটেড, এই ধরনের ট্রেড অফ আপনাকে অনেক মেক করতে হবে। সো আপনি যদি ওই ব্যাপারে আইডিয়া থাকে যে হ্যাঁ একটা প্রবলেমের কি কি ভ্যারিয়েশনের সলিউশন করতে পারা যায় এবং কি কি সলিউশন পসিবল, এবং ট্রেড অফ মেক করার ক্যাপাবিলিটি আপনার মধ্যে গ্রো করে যে হুইচ ওয়ান ইজ বেটার ফর মি রাইট নাও এট দিস মোমেন্ট, এই ধরনের ক্যাপাবিলিটি যদি আপনাদের মধ্যে গ্রো করে, আপনাদের জাজমেন্ট বা আপনাদের প্রবলেমের সলিউশন আরো মাচ মোর ফাস্টার এবং মাচ মোর রিলায়েবল ওয়েতে আপনি পাবেন। তো এটাও একটা ওয়ে। সো এই ধরনের জিনিসপত্র আপনি জানলেন। তারপর আরেকটা স্পেশাল জিনিস আমি আসলে মেনশন করতে চাই, ধরেন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হলে আপনি একটা ল্যাঙ্গুয়েজের, নর্মালি আমরা সবাই একটা ল্যাঙ্গুয়েজই শিখি, আই থিঙ্ক আমরা সবাই সি বা C++ শিখি নর্মালি, না? আপনারা কি কেউ অন্য কিছু শিখেন? না ভাই। হ্যাঁ, সো আই থিঙ্ক সি দিয়ে মনে হয় আমরা সবাই শুরু করি, তারপর আমরা মুভ করি C++ এ, কারণ দ্যাটস লট ইজিয়ার টু ডু। সো C++, ধরেন আপনি যদি 4 বছর একটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে থাকেন বা কিছু একটা লিখতে থাকেন, আপনি কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটার ইনস অ্যান্ড আউট সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে যে হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজের কি কি ক্যাপাবিলিটিস আছে, কি কি আপনি ইউজ করতে পারতেছেন। তো এইটাতে আসলে বেনিফিট কি? হয়তো আপনি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, আমিও ইউনিভার্সিটিতে C++ শিখছি, বাট ফর দ্য লাস্ট 10 years আই ডিডন্ট রাইট এনি C++ এট অল, লাইক একটা সিঙ্গেল লাইন C++ ও লিখি নাই। আমার দেখা গেছে এখন এক্সপার্টিস হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজে হয়ে গেছে, সো আমাকে ওই ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয়, আমি ওই ল্যাঙ্গুয়েজে কাজ করি, বাট ইটস নট লাইক আমি ওই ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি থেকে শিখে আসছি। বাট দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর দ্য সেম, রাইট? আপনি যদি চিন্তা করে দেখেন C++ কি আছে,
আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, আপনি একটা লুপ ঘুরাইতে পারবেন, আপনি একটা কন্ডিশনাল চালাইতে পারবেন লাইক ইফ এলস, আপনি হচ্ছে যে স্লাইস বা অ্যারে নিয়ে কিছু ম্যানিপুলেশন করতে পারবেন। দ্যাটস ইট। ইনপুট আউটপুট শেষ। আর কিছু আছে? এটাই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যান আলটিমেটলি কিন্তু এই কয়েকটা ব্লকই শুধু। হয়তো সি সি প্লাস প্লাসে লেখার স্টাইলটা ডিফারেন্ট, আর অন্য ল্যাঙ্গুয়েজে যখন যাবেন ওইটার লেখার স্টাইলটা ডিফারেন্ট, বাট প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্ট গুলো সবগুলো ল্যাঙ্গুয়েজেই কিন্তু সেম। আপনি যখন বেসিক গুলো অলরেডি জানবেন যে হ্যাঁ ফর লুপ এভাবে ঘুরাইতে হয় সি প্লাস প্লাসে, সিতে, I know how to do for loop in C++, আপনার হয়তো 30 to 45 মিনিটস লাগবে যে জানতে বা শিখতে যে কিভাবে একটা ফর লুপ ঘুরাইতে হয় জাভায় বা রাস্টে। এর চেয়ে বেশি সময় লাগার কথা না, কারণ কোর কনসেপ্ট তো সেম, তাই না? আপনি কোর কনসেপ্ট তো সেম, ল্যাঙ্গুয়েজ জাস্ট একটা মিডিয়াম যেটা আপনাকে সলিউশনটা এক্সপ্রেস করার ওয়ে দিচ্ছে। সো আপনি অলরেডি অনেক কিছু শিখে আসতেছেন, আপনি অলরেডি দেখবেন যে অন্য ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো কিছুতে মুভ করা আপনার জন্য অনেক ইজিয়ার হবে। তারপর যখন আরো হায়ার লেভেল স্টাফ জানতে চাবেন, ধরেন ফ্রেমওয়ার্ক লেভেল জিনিসপত্র, এগুলো আপনি কিভাবে জানবেন যে হ্যাঁ আপনাকে এখনই কি ফ্রেমওয়ার্ক লেভেলের জিনিসপত্র শিখে আসা দরকার আছে? আই ডোন্ট থিঙ্ক সো। আপনার যদি প্রজেক্ট সাইডে আপাতত ইন্টারেস্ট না থাকে, আপনি চিন্তা করে নিলেন যে আপনি প্রজেক্ট স্টেজে লেটার পরে ঢুকবেন, অনেক পরে, বা প্রফেশনাল লাইফে যায় তারপর কাজ করবেন, তো এখন কিন্তু আপনার ওই প্রজেক্ট লেভেলের জন্য আপনার ওই ফ্রেমওয়ার্ক বা এইসব জিনিসপত্র জানার কিন্তু তেমন কিছু দরকার নেই। আপনি ফ্রেমওয়ার্ক না জেনে জানেন যে হাউ ডাজ দিস বিং হ্যাপেন, লাইক ফ্রেমওয়ার্ক অত কি? ফ্রেমওয়ার্ক তো হচ্ছে আপনার একটা কালেকশন অফ কোড, যেটা হচ্ছে অন্য আরেকজন মানুষ লিখে রাখছে যে হ্যাঁ তুমি এই একটা ফাংশন কল দিবা, এই একটা ফাংশন ভিতরে হচ্ছে ইন্টারনালি এই 10টা কাজ করে তোমাকে রেসপন্স দিবে। সো সামওয়ান অলরেডি নোজ দ্যাট ওই ইন্টারনাল জিনিসপত্রগুলো, রাইট? ফ্রেমওয়ার্ক জাস্ট আপনার কাজটা হচ্ছে ফাস্টার করে দিবে যে হ্যাঁ আপনি এই বিগার আইটেমটা শিখতেছেন। বাট অ্যাজ এ স্টুডেন্ট আপনার কি ওই ফ্রেমওয়ার্কটা শিখার দরকার আছে? কারণ আপনি তো ইউজ করতেছেন না, সো আপনি শিখে কি করবেন? আপনি ওই ফ্রেমওয়ার্কটা এখন আপনার জন্য তেমন কোনো বেনিফিট বয়ে আনতেছে না। রেদার আপনি যদি শিখেন যে এই কাজটা বা এই ফ্রেমওয়ার্কের এই পার্টিকুলার পার্টটা কিভাবে কাজ করতেছে এবং হাউ ইউ ক্যান ডু ইট ইন বাই ইয়োর সেলফ, like in your own language or in your own thing, that's much more beneficial to you. So এই তো এগুলাই আসলে কথাবার্তা। সো আলটিমেটলি ফাইনালি যায় যেটা দাঁড়ায়, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কখনোই আপনি কোনো লস বের করতে পারবেন না যে হ্যাঁ আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছি ইউনিভার্সিটিতে সারা জীবন, এখন বড় হয়ে বা বের হয়ে আর কিছু করতে পারতেছি না। আপনি এটা কখনো বের করতে পারবেন না। সো ওয়াই নট ডু ইট? ইফ ইউ ডু ইট, there's no like there's no bad side of it, so why not do it? আপনারা যদি আমাদের ইউনিভার্সিটির দিকেই তাকান, আমাদের ইউনিভার্সিটিতে অনেক বড় বড় ভাইয়েরা অনেক বড় বড় জায়গায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আপনারা অনেকের সাথে অলরেডি পরিচিত, অনেকে আপনাদের সাথে ইউনিভার্সিটিতে এসে দেখা করছেন, অনেকে এসে দেখা করতে পারেন নাই, বা হয়তো আপনাদের সাথে অনলাইনে যোগাযোগ আছে, বা কোনো না কোনো ভাবে হয়তো আপনারা জানেন যে হ্যাঁ এরা আমাদের ইউনিভার্সিটির সিনিয়র ছিল। বের করে দেখান যে হ্যাঁ এই 10 জন একসময় কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো, এখন তারা কিছুই করতে পারে না। জাস্ট একটু ট্রাই টু ফাইন্ড দ্যাট আউট। 10 জন দরকার নাই, আপনারা 2 জন খুঁজে বের করেন যে হ্যাঁ একসময় এরা ইউনিভার্সিটিতে থাকাকালীন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো, এখন এরা কিছুই করতে পারে না। সো আমি পার্সোনালি বলবো না যে আপনি কখনো খুঁজে পাবেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে আপনি কোনো কিছু শিখতেছেন না। ব্যাপারটা এটা না যে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য শিখতেছেন না। কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনি শিখতেছেন বা এই কম্পিউটার সায়েন্স এর বেসিক শেখার জন্য, ইনফরমেশন টেকনোলজি এর বেসিক শেখার জন্য। কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনি শিখতেছেন অন্য জিনিসপত্র শেখার জন্য। এই যে আমি বললাম আমি নেটওয়ার্কিং এর স্টুডেন্ট, নেটওয়ার্কিং এ কাজ করি, আমি নেটওয়ার্কিং এর স্টুডেন্ট না, আমি নেটওয়ার্কিং টিমে কাজ করি, বাট আমি নেটওয়ার্কিং এর খুব বেশি ইনফরমেশন কিন্তু আমি জানি না, বাট তাও আমি কিন্তু নেটওয়ার্কিং টিমে কাজ করতেছি এবং আমি এখানকার একজন আমি লিড করি যে কিভাবে এই সফটওয়্যারটা কাজ করবে যেটা এই নেটওয়ার্কিং পাইপলাইনকে হ্যান্ডেল করবে। কিভাবে শিখছি? কোনো না কোনো ভাবে শিখে নিছি, যখন দরকার হয়েছে কারো কাছ থেকে শিখে নিছি। ইউনিভার্সিটিতে একটা কোর্স ছিল আমাদের কম্পিউটার নেটওয়ার্কস। আই ডোন্ট থিঙ্ক আই রিমেম্বার anything apart from some IP annotation stuff and some calculation from there, but I had to learn all these things again. আমি কি ইউনিভার্সিটিতে থাকতে জানতাম যে আমি নেটওয়ার্কিং এ কাজ করবো এবং ওই সময় থেকে নেটওয়ার্কিং শিখে আসবো? ইটস নট লাইক দ্যাট। আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখতেছেন
কারণ হচ্ছে আপনি প্রবলেম সলভিং শিখবেন, আপনি প্রবলেম কিভাবে সলভ করে, প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করে সব শিখতেছেন। এবং যখন আপনি এমন একটা পজিশনে যাবেন আপনার ইউনিভার্সিটি শেষ মুহূর্তে, যে হ্যাঁ এখন আপনাকে চুজ করতে হবে আপনি কি করবেন। আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, আপনি কি পিএইচডি করতে বা আরো হায়ার স্টাডিজ করতে যাবেন, আপনি কি অন্য কিছু করবেন, বা আপনি কি নিজেই এন্টারপ্রেনার হয়ে যাবেন, এ ধরনের কিছু যখন চিন্তা করবেন, দ্যাটস আ প্রবলেম ইটসেলফ। আর আপনি যদি প্রবলেম সলভার হয়ে থাকেন তাহলে তো অলরেডি ওই সময় আপনি ওই প্রবলেম সলভের জন্য অলরেডি আগেই গেছেন। তো আপনি যদি চিন্তা করেন আচ্ছা ওকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, তাহলে চিন্তা করলেন ওকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, তাহলে আমাকে কি জানতে হবে, আমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিছু একটা জানতে হবে, মেবি দুই একটা প্রজেক্ট বিল্ড করতে হবে। এই যে পিছনের যে ব্যাক স্টোরি, এই পিছনের যে কম্পিটিটিভ লার্নিং জার্নি, এটা আপনাকে অনেক গুণে হেল্প করবে ওই সময় ওই জিনিসপত্র খুব ফাস্টে শেখার জন্য। কারণ আপনি অলরেডি বেসিক কনসেপ্ট গুলো জানেন, আপনি অলরেডি জানেন কিভাবে কম্পিউটার কাজ করে। আমি একটা কথা বলছি আপনারা হয়তো বিলিভ করেন নাই, যে আমি বলতেছিলাম যে প্রোগ্রামিং হচ্ছে জাস্ট আপনি কিছু গার্বেজ কথাবার্তা লিখবেন যেটা দিয়ে একটা ডাম্প মেশিনকে দিয়ে আপনি কাজ করাইতে পারবেন। এখন even the AI machines are dumb. So এই যে এত বড় বড় হাই পাওয়ারফুল ল্যাপটপ এইসব জিনিসপত্র আমাদের কাছে আছে, ফোন, এগুলো সবই হচ্ছে একটা ডাম্প মেশিন। তারা কিন্তু নিজেরা কিছুই জানে না। তাদের শুধু একটাই অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে তারা আমাদের থেকে একটা জিনিস খুব ফাস্টার করতে পারে, দ্যাটস ইট। আর বাকি সবকিছুই তো হচ্ছে একজন প্রোগ্রামার কেউ না কেউ ডিসাইড করে দিচ্ছে যে কিভাবে এই প্রসেসিং গুলা করবে, এবং সে ওই ইনস্ট্রাকশন গুলাই কিন্তু ফলো করে কাজ করতেছে। এবং আপনি দুনিয়াতে যাই কিছু দেখেন না কেন, আপনি ফেসবুক দেখেন, হোয়াটসঅ্যাপ দেখেন, ইউটিউব দেখেন, নেটফ্লিক্স দেখেন, হোয়াট এলস, স্পটিফাই, সবকিছুই কিন্তু আলটিমেটলি চাই ওই প্রোগ্রামিং এর মধ্যে আটকে গেছে। ইভেন আপনি যখন এখন হচ্ছে এআই এর যুগ, তো আপনি যখন ওই সেলফ লার্নিং এআই বা এইসব জিনিসপত্র চিন্তা করতেছেন, ওইখানেও কিন্তু আলটিমেটলি যে কিভাবে সে লার্ন করবে, কিভাবে তার প্যারামিটার গুলো চেঞ্জ হবে, ওইখানেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অনেক 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 বেশি ইম্পর্টেন্স আছে। সো সবকিছুই আলটিমেটলি হচ্ছে ওই 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 বেসিক গুলার উপরে, যে আপনি কিভাবে প্রবলেম সলভ করতেছেন, আপনি কিভাবে হচ্ছে আপনি প্রবলেমে অ্যাপ্রোচ করতেছেন, এবং ওইটার সলিউশন আপনি কিভাবে দিচ্ছেন। সো ইয়া, আই থিংক আই ট্রাই টু মেড আই থিংক আই মেড মাই পয়েন্ট অলরেডি। সো এখন মনে হয় আর বেশি কথা বলা দরকার নাই। বাট আমি এখন আপনাদের থেকে কিছু শুনতে চাই, যে আপনাদের মধ্যে থেকে কেউ যদি কিছু শেয়ার করতে চান বা কোনো কোশ্চেন থাকে, এটা এখন করতে পারেন। আচ্ছা, যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করে বলা শুরু করেন। আচ্ছা, আমি বলছি, যেহেতু হ্যান্ড রেজ করছে, গুড। সো প্রথম হ্যান্ড রেজ করা আছে হচ্ছে সোহানুর ইসলাম। ভাই আমি আগে হ্যান্ড রেজ করছিলাম, তো আমার এটা শেষ হয়ে আপনি গেছে। আবার press করেন, নেমে যাবে। হ্যাঁ, বাপ্পি হোসাইন। আসসালামু আলাইকুম ভাই, আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। আমার কোশ্চেন হলো যে একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্য দিনে কত ঘন্টা, মানে একটা দিনে কত ঘন্টা তার প্রোগ্রামিং এর পিছনে দেওয়া উচিত? ভেরি গুড কোশ্চেন। আসলে এটার কোনো ডেফিনেশন নাই যে আপনি আসলে দিনে কত ঘন্টা দিবেন। আপনি চাইলে অনেক সময়, এটা এক একজনের ক্ষেত্রে ডিফারেন্টও হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে যে আপনার কতক্ষণ সময় দিতে ভালো লাগে ওইটুকুই দেন। আপনার হাতে যতটুকু সময় ফ্রি আছে ওইটুকুই দেন, এর থেকে বেশি দেওয়ার তো কোনো দরকার নাই। আপনার যদি মনে হয় যে না আমার 1-2 ঘন্টা পড়ালেখা করার পাশাপাশি, একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের অনেক কাজকর্ম থাকে, যেহেতু আপনি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আপনাকে একদম খুলে বলি সবকিছু। আপনি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার হচ্ছে ধরেন ক্লাস আছে, ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতে হবে, ইউনিভার্সিটিতে হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামে জয়েন করতে হবে, ফ্রেন্ড আছে, আড্ডা দিতে যাইতে হবে, তারপর হচ্ছে যে আরো আরো অন্যান্য জিনিসপত্র আছে। আই নট গোনা গো অন দ্যাট সাইড দ্যাট, বাট এইগুলোর পাশাপাশি হচ্ছে আপনাকে পড়ালেখাও তো আছে, বাসায় এসে পড়ালেখা করতে হবে, তারপর হচ্ছে আপনার হাতে আরো যে সময় আছে ওখান থেকে দিবেন। বাট সবগুলাকে হচ্ছে আপনার ব্যালেন্স করে ট্রাই করতে হবে, যে সব সময় আমি আড্ডার পিছনে দিয়ে দিলাম, বা সব সময় ওই ঘোরাঘুরির পিছনে দিয়ে দিলাম। ইটস নট লাইক দ্যাট। আপনাকে প্রতিদিনই টাইম দিতে হবে এরকম না। আপনি যদি, আমি যে ক্যালকুলেশনটা দিলাম, যে আপনি যদি প্রতিদিন একটা করে প্রবলেম সলভ করেন, it doesn't take long. If you start with like easier problem, maybe 1 hour 2 hour, এবং আপনার কাছে মনে হচ্ছে যে না 1 hour 2 hour আসলে বেশি হয়ে যাচ্ছে বা দিতে পারতেছেন না, আপনি আরো কম দেন। এটার আসলে কোনো নির্দিষ্ট টাইম নাই। তবে যতটুক্ষণ আপনার কাছে ভালো লাগবে ট্রাই করেন।
দিতে থাকেন, ইনশাল্লাহ ভালো প্রোগ্রামার হয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে পুরোটাই ইন্টারেস্টের উপরে, যে হ্যাঁ আপনার কি ইন্টারেস্ট আছে প্রোগ্রামিং এ প্রবলেম সলভ করার পিছনে। ইফ ইউ হ্যাভ দ্যাট ইন্টারেস্ট, ট্রাই পুট অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ ওয়ান্ট, দ্যাটস ইট। ভাই আরেকটা কোশ্চেন ছিল, যে আপনার সিজি কেমন ছিল, মানে বললে হয়তো আমরা একটা আইডিয়া পাইতাম সেই সম্পর্কে, বা আপনি যদি একটু রেঞ্জটা বলতেন। শিওর, আমি কিন্তু প্রথমেই বলছি যে আমার সিজি খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না। আমার হচ্ছে যে ফার্স্ট ইয়ারের দিকে তেমন একটা ভালো হয় নাই, বাট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ভালো ছিল। ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টারও ভালো ছিল, বাট ওই যে আমি কিন্তু আরেকটা জিনিস বলছি যে আমি ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারের পরে ইউনিভার্সিটি থেকে চলে আসছি। আমি কিন্তু ফাইনাল সেমিস্টার কমপ্লিট করি নাই বলতে তখনই কমপ্লিট করি নাই। তো ওই সময় আমার আসলে একটু ফ্যামিলি প্রবলেম ছিল, সো আমাকে হচ্ছে যে আমি যাই আলাদাভাবে চাকরি স্টার্ট করছিলাম, এবং তারপরে হচ্ছে আমি ওইখানে ওই সপ্তাহে একদিন ইউনিভার্সিটিতে ক্লাস করে স্পেশাল কনসিডারেশনে আমার 4-2 কমপ্লিট করতে পারছিলাম। সো ওইখানে আমার সিজিপি খুবই খারাপ আসছে, বাট টোটালি ধরেন যে 3.2 সামথিং এর মধ্যে আছে, 3.2 স্টার। আই ফরগট অ্যাবাউট দ্যাট, বাট এটা 3.2 এর আপ, আবার নট ভেরি হাই, বাট 3.2 এর আপ সিজিপিএ। আপনি যেহেতু আস্ক করছেন এই কোশ্চেনটা, আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, আপনার সাথে না শুধু আসলে সবার সাথে শেয়ার করতে চাই। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, আমার নিজের, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে ইউনিভার্সিটির পড়ালেখা খুব একটা কঠিন কিছু না। ইউনিভার্সিটির পড়ালেখা থেকে রিয়েল লাইফ অনেক বেশি কঠিন, এখানে আপনাকে অনেক বেশি কিছু শিখতে হবে। সো ইউনিভার্সিটির পড়ালেখা অনেক কঠিন না, আপনি যদি রেগুলার অল্প কিছু সময় দেন, যে প্রতিদিন আপনি ক্লাস থেকে আসছেন, আসার পরে আপনার আজকে 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাসে অল্প অল্প পড়াইছে, ওই 4টা ক্লাসের পড়ার একটু রিভিশন দিয়ে একটু গুছায় রাখা দেন, যে হ্যাঁ আমি জাস্ট গুছায় রাখলাম আর কিছু না, আর বাকি পড়া গুছানোটা হচ্ছে আমি পরীক্ষার আগে ভালোভাবে যাতে রিভিশন দিতে পারি, দ্যাটস এনাফ। জাস্ট কনসিস্টেন্ট সরি, আই নিড সাম ওয়াটার, আমার গলা শুকিয়ে গেছে, গিভ মি 1 সেকেন্ড, একটু পানি খেয়ে আসি। মুগ্ধ কি মোটিভেটেড হয়ে গেছে? মেসেজ দিছে মুগ্ধ। জি ভাই, সিজি বেশি আছে ভাইয়ের থেকে আপাতত। সাইবার সিকিউরিটির কোর্স কিনতে চাইলা, এদিকে মোটিভেটেড হয়ে গেছো। সরি, আপনাদের মিটিং এর আগে আমি আরো 3টা মিটিং করছি টানা। আমার আজকে হচ্ছে মিটিং ডে, সারাদিনই আজকে মিটিং করতেছি। আই ফিল লাইক এ ম্যানেজার। আজকে কোনো কাজ কাম করতে পারিনি, শুধু মিটিং এই আছি। So আমার আসলে পানিটা দরকার ছিল। তো আমি যেটা বলতেছিলাম পড়ালেখার বিষয়ে হচ্ছে ওইটাই ইম্পর্টেন্ট, যে কনসিস্টেন্সিটা আপনি কন্টিনিউ করতেছেন, মানে আপনি রেগুলার একটা জিনিস পড়তেছেন, আপনি রেগুলার একটা জিনিসের পিছনে সময় দিচ্ছেন, এবং রেগুলার আপনি আপনার পড়াটা গুছিয়ে রাখতেছেন, দ্যাটস এনাফ। সো এই তো। আর কোনো কোশ্চেন বাপ্পি? ভাই আরেকটা কোশ্চেন ছিল, যেহেতু আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, আমি প্রোগ্রামিং মানে ভার্সিটিতে আসার আগে প্রিন্ট হ্যালো এটা আমি করতে পারতাম না, আমি একেবারে পুরা বিগিনার। এখন থেকে এখানে আমাদের বেসমেট অনেকে আছে যারা খুবই ভালোভাবে এমনকি কোড ফোর্সে অনেকে প্রবলেম সলভ করছে। আমি কি কখনো মানে পরিশ্রম করে ওদেরকে টপকানো বিষয় না, মানে আমি কি সেই লেভেল একজন প্রোগ্রামার হইতে পারবো কিনা, মানে লাইক ইউ, বা আমি জানি না আপনি কখন শুরু করছিলেন। I will be frank and I'll share some stories like from my life. আমি তো বললাম যে আমি হচ্ছে 2011 সালে হচ্ছে আইসিটি তে জয়েন করি। আমি যখন ক্লাস 1 ছিলাম, আমি নিজেও প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানতাম না। আই ডিডন্ট ইভেন নো প্রোগ্রামিং এক্সিস্টেড। আপনারা তো এখন হচ্ছে যে ইউনিভার্সিটিতে আসার আগে, কলেজ বা এরও আগে হচ্ছে আপনাদের আইসিটি রিলেটেড অনেক স্টাডিজ থাকে, তাই না? সো ওইখান থেকে আপনারা অনেক কিছু শিখে আসেন, বাট আমাদের সময় ওগুলা কিন্তু কিছুই ছিল না। আমার এখনো মনে আছে, আমাদের যে টিচার, সি প্রোগ্রামিং এর টিচার 1 উনি একদিন এসে ক্লাসে শিখাইছে যে এইভাবে প্রোগ্রাম লিখলে এইটাকে হচ্ছে প্রোগ্রাম বলে, এবং এটা লিখলে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। আপনারা তো এখন জানেন, আপনি তো জানেন কোথায় প্রোগ্রামটা লিখতে হবে, জানেন তো নাকি? বাট
ওই সময়ে ওই ক্লাসের দিন সারা বিকাল আমি ওইটা চিন্তা করছি, স্যার যে বলে গেল এই প্রোগ্রামটা লিখতে হবে, বাট প্রোগ্রামটা আমি লিখবো কই? সো তখন চিন্তা করা আসলে আমার নলেজ কি পরিমাণ ছিল প্রোগ্রামিং এর জন্য, তাই না? সো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে থেকে আমিও শুরু করছি জিরো থেকে, বিকজ এর আগে আমার এই ধরনের কোনো নলেজ ছিল না। হ্যাঁ, হয়তো কম্পিউটার চালাইতে পারতাম হালকা পাতলা, অল্প স্বল্প গেমস টেমস খেলতে পারতাম, মুভি টিভি দেখতে পারতাম, এর বেশি যে এখানে কিছু করা যায় এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। সো ফার্স্ট ইয়ার থেকে শুরু, এবং ওই যে প্রথম দিন যেদিন ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ইয়ে করতে পারলাম, ওই দিন থেকে কাইন্ড অফ প্রোগ্রামিং এর সাথে আছি এবং এখনো পর্যন্ত আছি। সো আই don't want to demotivate you, and it's not too late. I don't think learning programming is too late for anybody can start. আমি আমার লাস্ট কোম্পানিতে গুগলে জয়েন করার আগে booking.com এ আমার যে ম্যানেজার ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, ও আমার থেকে অনেক বড় বয়সে, তো ওর মনে হয় 30 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ছিল, বাট এই 30 ইয়ার্স অফ টোটাল এক্সপিরিয়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স হচ্ছে তার মাত্র 20 বছর। এর আগে সে ওই 10 ইয়ার্স বা 10 বছর ছিল অন্য কাজ করতো, যেমন সে হচ্ছে কি বলে, তার রেস্টুরেন্ট ছিল, তারপরে হচ্ছে সে এক সময় যায় আর্মিতে জয়েন করে, ইউএসএ তে ছিল আর কি, সে হচ্ছে ইউএস আমেরিকান সিটিজেন। তো সে আর্মিতে জয়েন করে, আর্মিতে ছিল 4-5 বছর। আর্মিতে থাকার সময় সে হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারে এবং বাইর হয়ে সে প্রোগ্রামিং শিখে। তো তারপরে সে প্রোগ্রামিং করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হয়ে গেছে। সো ইটস নট টু লেট ফর এনিওয়ান। আপনি যে কোনো সময় শুরু করতে পারবেন, আপনার ইচ্ছা এবং মোটিভেশন এবং হচ্ছে ওই কি বলে হার্ড ওয়ার্ক, মানে আপনাকে অনেক কষ্ট করতে হবে আসলে। সো ওই কষ্ট করার ইচ্ছাটা থাকতে হবে, সো কষ্ট করতে পারলেই হবে, এনাফ। আমরা হচ্ছে এখন নেক্সট পার্সনের কাছে যাই, শহীদুল ইসলাম সৌরভ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি সৌরভ, আইসিটি 18 ব্যাচ, এখন বর্তমানে থার্ড ইয়ারে আছি। ইয়েস। তো আমার প্রথম কোশ্চেন যেটা হলো যে না 4 বছরে সিপি লাইফটা আসলে কেমন গেছে, এবং এখানে যদি একটু উল্লেখ করি যে অনেকে আছে যে রাতের বেলা কোড করে আবার সারাদিন ঘুমায়, আবার অনেকে আছে যে সারাদিন কোড করে ঘুম ঠিকভাবে পারে। তো এটা একটা কোশ্চেন, আপনি কোনটার ভিতরে ছিলেন এবং ক্লাস কেমন করতেন, এই বিষয়গুলা। শিওর, গুড কোশ্চেন। সো ধরেন আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো বলছিলাম যে আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে প্রোগ্রামিং করা শুরু করছি, এবং আমাদের প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে পরিচয় করায় হচ্ছে আমাদের সিনিয়ররা। প্রোগ্রামিং তো হচ্ছে টিচার শিখাইছিল, বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে আমাদের সিনিয়ররা শিখাই দেয়, এবং এর মধ্যে একজন সিনিয়র আমি দেখতেছি এখানেও আছেন। I'm gonna be partial to him for the next one, but yeah, ফার্স্ট ইয়ারে ওই প্রোগ্রামিং লেভেলে কত খুব বেশি সময় আসলে দিতাম ওরকম বলে মনে হয় না। প্রতিদিন একটু একটু করে ট্রাই করতাম, একটা প্রবলেম মেবি একটা হয়তো দেখা যেত যে 2-3 ঘন্টা ট্রাই করে সলভ করতে পারতাম না, নেক্সট দিন ট্রাই করতাম। ক্লাসে যেতাম, রেগুলার ক্লাসে যেতাম, ক্লাসে তো অ্যাটেন্ডেন্সেরও ব্যাপার আছে, সো ম্যাক্সিমাম টাইমে ক্লাসে যাওয়া ট্রাই করতাম। এরকম মনে হয় খুব কমই হয়েছে যে 10%, আসলে 10% যে একটা কোটা আছে যে 10% এর বেশি আপনি অ্যাবসেন্ট থাকতে পারবেন না, এটা কখনোই হয় নাই এক্সেপ্ট ফর দ্য লাস্ট ইয়ার। বাট ক্লাসে রেগুলার যাওয়া আমি রিকমেন্ড করবো। আপনার আসলে যে সারা রাত প্রোগ্রামিং করে সারাদিন ঘুমাইতে হবে এরকম প্রোগ্রামিং আসলে করার দরকার নাই। আপনি হচ্ছে আপনার বেস্ট টাইমে দিবেন, এবং আপনার ঘুমানোর টাইমেরও দরকার আছে, এবং না ঘুমাইলে আপনি প্রোগ্রামিং করতেছেন আপনার ব্রেইন ইউজ করে, আপনার ব্রেইন কাজ করতেছে, আপনি যদি ওইটাকে এনাফ রেস্ট না দেন, দ্যাটস নট গোনা রিকভার ফ্রম হোয়াট ইট ওয়াজ ট্রাইং টু ডু। সো আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে বিশ্রাম করতে হবে, সবকিছুই ওই ব্যালেন্স করে করে করতে হবে। সো আপনি যদি এরকম চিন্তা করেন যে না ডেইলি 1 ঘন্টা করবো, বা 1 ঘন্টা ডেইলি পারবো না, 2-3 ঘন্টা করে আমি এক উইকে বা এক ইয়ার মধ্যে 2 দিন পর পর এরকম ভাবে করবো, এটা করে নিতে পারেন। যার বেস্ট হচ্ছে আপনার লাইফ, আপনি জানেন যে আপনার কি কি কাজ আছে, ওগুলোর পাশে ওগুলো শেষ করার পর আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনার প্রায়োরিটির কোন লিস্টে আছে ওইটার উপরে বেস করে আপনাকে টাইম দিতে হবে যে হ্যাঁ এটার প্রায়োরিটি আপনার কাছে কত দূর, তারপর হচ্ছে আপনি ইয়ে করতে পারেন। বাট ইরেগুলারিটিস ওটা আমি রিকমেন্ড করবো না পার্সোনালি। হ্যাঁ, আমাদের সময় এরকম অনেক হয়েছে, আমাদের ফ্রেন্ডরাও ছিল অনেক যারা প্রোগ্রামিং করে দেখা যেত সকালবেলা আর ক্লাসে যেতে পারতো না, বাট দ্যাটস নট আ রিকমেন্ডেড ওয়ে। সৌরভ ভাই কেমন আছেন?
আচ্ছা, প্লিজ শহীদুল কন্টিনিউ। ভাই আপনি কোন কোন সাইটে প্রবলেম সলভ করতেন এবং কোন সাইটটা আপনার ভালো লাগতো যে এই সাইটে বেশি প্রবলেম সলভ হয়েছে এমন? এই আমরা যখন আসলে শুরু করছি আমাদের সাইট ইনফরমেশন একটু কমই ছিল। আমি হচ্ছে পার্সোনালি আমরা যখন স্টার্ট করি, আমরা স্টার্ট করছিলাম ইউভিএ থেকে। তারপর হচ্ছে কিছুদিন করার পর ওই লাইটও যে তখন নতুন আসছিল, আমরা তখন তারপরে কিছুদিন লাইটও যেতেও করি। ওই সময় আসলে অন্যান্য জায়গায় আরেকটা ছিল কোড কোড ফোর্সেস এর মতো আরেকটা কি যেন ছিল, একটা জাভা অ্যাপলেট দিয়ে বানানো খুবই উইয়ার্ড একটা কোডশেপ। না কোড শেফ না, আই ফরগট দ্য নেম, এটা খুবই বিক্রাউড। টপ কোডার, ইয়েস টপ কোডার। ওইটা মোটামুটি তখন অনেক জনপ্রিয় ছিল অন্যান্য এক্সটার্নালি আমাদের সার্কেল থেকে, বাট আমরা আসলে পরে জানছি। আমরা হচ্ছে টপ কোডার বা কোড ফোর্সেস এর সাথে অনেক লেটে পরিচিত হয়েছি, তো আমরা ওই সময় অত বেশি এগুলো সম্বন্ধে জানতাম না। বাট যখন কোড ফোর্সেস সাথে পরিচিত হইলাম তখন কোড ফোর্সেস ভালো ছিল, তবে খুব একটা বেশি পার্টিসিপেট আসলে করা হয় নাই কোড ফোর্সেসেও। আমাদের ম্যাক্সিমাম কিছুই হচ্ছে আইদার ওই ইউভিএ তে, মানে শিখা বা লার্নিং এর জন্য, যেটা ওই ইউভিএ তে আমরা ক্যাটাগরি ধরে ধরে বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রবলেম সলভ করতাম। তারপর হচ্ছে সিমিলারলি লাইটও যেতেও ক্যাটাগরি ধরে ধরে বিভিন্ন ক্যাটাগরি থেকে কয়েকটা করে প্রবলেম সলভ করে করে ক্যাটাগরি ধরে শিখতাম। আর হচ্ছে মাঝে মধ্যে কন্টেস্ট অল্প কিছু করা হয়েছে, খুব বেশি না। আমার কোড ফোর্সেস রেকর্ড খুব একটা ভালো না, খুবই খারাপ। সো এই তো। ভাই আপনার কোন কোন ডাটা স্ট্রাকচার মানে থাকে না যে সবই পারি কিন্তু এর ভিতরে একটা থাকে যে এটা সব মানে ভালো পারি, বা এই রিলেটেড প্রবলেম যদি আসে একবার বললে লজিকটা মাথায় আসে? এরকম ফেভারিট কিছু আসলে নাই। আই লাইক রেগুলার ডাটা স্ট্রাকচার, নর্মাল ডাটা স্ট্রাকচার খুবই মজার জিনিস। গ্রাফ ট্রি এগুলো খুবই ইন্টারেস্টিং টাইপের প্রবলেম। গ্রাফ ট্রি এর অ্যাডভান্স লেভেলের প্রবলেম আগে সলভ করতে অনেক সময় লাগতো বা অনেক সময় সলভ করতে পারতাম না, বাট গ্রাফ ট্রি এর প্রবলেম সলভ করতে আসলে খুবই মজা ছিল। স্পেশালি ওই যে চেস বোর্ডের প্রবলেম গুলো আছে না, ওগুলাতে বেশি বেশি মজা সলভ করতে আর কি। ভাই আপনারা টিম ওয়াইজ কন্টেস্ট কেমন করেছিলেন এবং আপনার টিমমেটরা কে ছিল? আমার অনেকগুলো টিমমেট ছিল। আমি যখন ফার্স্ট কন্টেস্ট করা শুরু করি, সবাই সবাই মোটামুটি আমাদের ব্যাচেরই ছিল আসলে। লাস্টের দিকে আমাদের যেটা ভালো টিম ছিল ওইটাতে আমি ছিলাম, আমার ফ্রেন্ড ছিল একজন হানিফ, আবু হানিফা, ও হচ্ছে পাঠাওয়ে আছে এখন। তারপর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড ছিল আশা, ও ছিল আমাদের একটা টিমে, ওইটা আমাদের কিছুদিন ছিল, ভালো ছিল। তারপরে হচ্ছে লাস্ট ইয়ারের দিকে যায় আমি হচ্ছে আবার আমাদের জুনিয়র ব্যাচের রবিন নামে একটা ছেলে ছিল, ওর সাথে একটা টিম করি, ওইটাও আমাদের মোটামুটি ভালো একটা টিম ছিল। তো এই তো এইরকমই, তবে মোটামুটি ফ্রেন্ডই ছিল সবাই। আর প্রথম দিকে ছিল আমাদের আরো অন্য কিছু ক্লাসমেট ছিল, কৃষ্ণা ছিল আমার সাথে, নোমান ছিল প্রথম দিকে। পরে আর কি আমরা অনেক সময় বিভিন্ন ইয়াতে সাফল করে চেঞ্জ হয়ে গেছিল। দেন আমরা হানিফ, আশা আমাদের টিম ছিল মোটামুটি কয়েক বছর। তারপর হচ্ছে রবিনের সাথে রবিন, আমি, হানিফ, এটাও ছিল মোটামুটি 1-1.5 বছরের মতো। ভাই ন্যাশনাল লেভেলের কন্টেস্ট কেমন করেছিলেন আপনারা? এখন পারফরমেন্স কেমন ছিল? আমরা ন্যাশনাল লেভেল কন্টেস্ট পাইছি অনেক, আমাদের ন্যাশনাল লেভেল কন্টেস্টের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। আমাদের উল্লেখযোগ্য ন্যাশনাল লেভেল কন্টেস্টের পারফরমেন্স ছিল আমাদের সময়ে একটা এনসিপিসি হয়েছিল ড্যাফোডিলে, ওইটাতে হচ্ছে আমরা মনে হয় 19th প্লেস ছিলাম। আরেকটা এনসিপিসি হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, ওইটাতে আমরা রানার আপ হয়েছিলাম। এই দুইটা ছিল আমাদের মেইন উল্লেখযোগ্য পারফরমেন্স আসলে। আর আইসিপিসি তে আমাদের পারফরমেন্স কোনো সময় খুব একটা ভালো ছিল না। আইসিপিসি আমাদের তেমন একটা আসলে লাক ফেভার করে নাই, বা হয়তো আমাদের আসলে আমরা বেশি এক্সাইটেড ছিলাম আইসিপিসি নিয়ে সবসময়, বাট তেমন একটা লাক ফেভার করে নাই। ইন্টারেস্টিংলি আমি হচ্ছে যে 5টা আইসিপিসি তে পার্টিসিপেট করছি, দ্যাটস দ্য লিমিট আই থিঙ্ক, বাট কোনোটাতেই আসলে তেমন ভালো পারফরমেন্স হয় নাই। ভাই আপনি যে জবে ঢুকলেন মানে সে পড়াশোনা শেষ করার আগেই, তো তখন আসলে কিভাবে জবটা পেয়েছিলেন? মানে শুধু সিপি দিয়েই নাকি অন্য কিছু শিখেছিলেন? না, ওই সময় আসলে আমি তেমন কিছু শিখি নাই। তেমন কিছু শিখি নাই বলতে হচ্ছে যে আসলে তেমন প্রজেক্ট রিলেটেড কাজ খুব একটা পারতাম না। আমাদের সঙ্গে ওই সময় একটা কি বলে একটা বুট ক্যাম্প টাইপের কিছু হয়েছিল কয়েকদিনের, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখাইতে আসছিল, ওইটাতে পার্টিসিপেট করছিলাম। সো ওইটা থেকে জানতাম যে মোবাইল অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু আইডিয়া ছিল।
তারপর হচ্ছে যে ওইটা ছাড়া আর তেমন কিছু আসলে জানতাম না, বাকি ছিল মোটামুটি সবই কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্রই। দুই একটা ওই একাডেমিক প্রজেক্ট যেগুলো আছে ওগুলো তো নর্মালি করা হয়েছে। একাডেমিক প্রজেক্ট আমি ভুলে গেছি একাডেমিক প্রজেক্ট এখন কি ছিল, বাট একাডেমিক প্রজেক্ট ছিল একটা মনে হয় ফার্স্ট ইয়ারে আর একটা মনে হয় সেকেন্ড ইয়ারে লাস্টে, ওই দুইটা প্রজেক্টটা কমপ্লিট করা ছিল। আর এই তো ওইটার উপরেই বেস করে। আর মেইনলি হচ্ছে যে ইন্টারভিউ, ধরেন আমি যখন দেখা শুরু করলাম বা দেখলাম যে কোনো একটা কোম্পানি জুনিয়র ডেভেলপার হায়ার করতেছে, তাদের সাথে হচ্ছে ধরেন আপনার ওই সিভি যেটা আমি সেন্ড করতাম বা রিজুমে, ওইটা ম্যাক্সিমামই আসলে ছিল ওই কম্পিটিটিভ প্রোগ্রামিং আর একটা দুইটা প্রজেক্টের হিস্ট্রি, তেমন বেশি রিচ কিছু ছিল না। ওইটার উপরে বেস করেই হয়তো ইন্টারভিউতে একটা দুইটা ইন্টারভিউতে চান্স পাইছি। তো ওইখানে হচ্ছে ইন্টারভিউতে এরকম বিভিন্ন রকম কোশ্চেন করতো। ইন্টারভিউ নর্মালি হচ্ছে যে ইন্টারভিউ নর্মালি ধরেন যেটা হয় আর কি কনভারসেশন, ইটস নট লাইক অ্যান এক্সাম দ্যাট তারা আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে আপনি অ্যান্সার দিবেন, এরকম না। ইন্টারভিউ হচ্ছে মোস্টলি কনভারসেশন, যে দুই পক্ষের মধ্যে থেকে কনভারসেশন করে আপনি দেখবেন যে আপনার কোন কোন জিনিসপত্র আসলে ভালো, আপনি কোন জিনিস জানেন না, এবং কিভাবে আপনি কোন জিনিসের আইডিয়া নিয়ে প্রবলেম সলভ করবেন, এইসব হাবিজাবি। বাট এই তো এই বাট প্রজেক্ট হেভি কোনো কিছু ছিল না। আমি যখন ফার্স্ট জয়েন করি আই ডিড নট হ্যাভ ভেরি প্রজেক্ট হেভি প্রোফাইল। আপনাদের সময় আপনাদের ব্যাচে মানে বের হওয়ার আগে জব পেয়েছিল কতজন বা কিরকম? না, অন্যরা আসলে কেউ মনে হয় ট্রাই করছে বলে আমার মনে হয় না। সো আমার ওইটা স্পেশাল কেস। আমার যেহেতু একটু দরকার ছিল ফ্যামিলির দিক থেকে ইয়ে করলে, ওই জন্য হচ্ছে যে ওই জন্য আর কি আমারই যাওয়া হয়েছিল। বাট আমার মনে হয় না যে অন্যরা ট্রাই করছিল, and আমি এটা রিকমেন্ডও করবো না। আমাকে যদি তুমি আস্ক করো ফ্র্যাঙ্কলি, সরি আপনি আস্ক করেন ফ্র্যাঙ্কলি, আমি বলবো যে যতদিন পড়ালেখা করার সুযোগ আছে পড়ালেখা করো, পড়ালেখা করেন, কারণ পড়ালেখার মধ্যে অনেক ইয়ে আছে। সো এই তো আমার রিকমেন্ডেশন চাইলে বলবো যে পড়ালেখা করার যদি সুযোগ থাকে, there is no limitation on financially, family or something else. Try continue your study as long as you can. But এই তো yeah. আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করি, সরি একটু ওভারলুক করতেছি। রিদম, কি অবস্থা, কেমন আছেন? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আপনাকে ইয়া করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সরি, আমার হলো আধা ঘন্টা পর একটা মিটিং আছে, আমি জাস্ট একটু আপনার সাথে কথা বলে তারপর হয়তো লিভ করতে হবে। সো থ্যাংক ইউ রিদম, আপনি জয়েন করলেন। আমাকে হয়তো অনেকে চিনবে আবার নাও চিনতে পারে। আমি বর্তমানে ওই ইউএসএ তে আছি, বাট ডিপার্টমেন্টে ওই প্রোগ্রামিং কালচার নিয়ে একটু কাজ করতেছিলাম আর কি যখন দেশে ছিলাম। তো এটা আসলে আপনি জয়েন করাতে আমার মনে হয় যে স্টুডেন্ট অনেক বেনিফিটেড হবে। আর আমারও কিছু কোয়েশ্চেন আছে যেটা হয়তো আমি মনে করি যে ডিপার্টমেন্টের যারা এখন জয়েন করেছে তাদের জন্য বেনিফিট হতে পারে। মানে এই কোয়েশ্চেন না যে আসলে গুগলে কিভাবে জয়েন করা যাবে, এটা মনে হয় সবারই কোয়েশ্চেন যে কিভাবে আসলে গুগলে জয়েন করা যাবে সেটা বলা। তার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হইতেছে যে আপনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন তখন মানে ফ্যাসিলিটিস গুলো কেমন ছিল প্রোগ্রামিং কালচারের জন্য, এবং এখানে প্রবলেম গুলা, মানে প্রবলেম বলতে এই ফ্যাসিলিটিস এর প্রবলেম গুলো আপনি কিভাবে ওভারকাম করছেন টু বি গুড কম্পারেটিভ প্রোগ্রামার। আমি যদি ফ্যাসিলিটিস গুলো একটু স্পেসিফিকলি বলি, যে সিনিয়রদের হেল্প, ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচার, তারপরে প্রোগ্রামিং কালচার, আরেকটা হলো আপনার মানে এক্সটার্নাল কোনো রিসোর্স থেকে আপনার নলেজ গেইন, এই বিষয়গুলো ডিপার্টমেন্টের তখন কেমন ছিল, আর এই প্রবলেম গুলো দিয়ে আপনি কিভাবে নিজেকে আর ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে মানে বিল্ড করছেন, এটা হলো আমার কোয়েশ্চেন। আর আমার একটা সাজেশন হলো যে আপনি থ্যাংক ইউ যে এই টাইমটা দিয়ে এখানে জয়েন করছেন। হয়তো ডিপার্টমেন্টে আরো কিছু ইভেন্ট হবে, হয়তো যদি আপনি টাইম দিতে পারেন ফিউচারে স্টুডেন্ট আরো বেনিফিট হবে আর কি। এই আপনার কোনো সেশন অথবা পরবর্তীতে কোনো ধরনের গাইডেন্স যদি পরবর্তীতে থাকে সেগুলা দেওয়ার জন্য থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আপনি আমার সাথে ফর্মালি কথাবার্তা না
ফর্মালি আসলে আমাদের ডিপার্টমেন্টে অনেকেই আছে, একটা ফর্মাল প্ল্যাটফর্ম, তো এই জন্য ফর্মালি বললাম। আর হ্যাঁ, আপনার তোমার ইয়ে ফার্স্টে একটা কম্পিটিশন মনে হয় আইসিপিসি তে সোহাগ ভাইদের সাথে জয়েন করছিলাম, মনে আছে কিনা এটা মেনশন করো নাই? হ্যাঁ মনে সোহাগ আছে। ভাই আর মামুন ভাই ওনাদের সাথে মনে হয় একটা কম্পিটিশন জয়েন করছিলাম। হ্যাঁ ওইটা ছিল আমার ফার্স্ট আইসিপিসি ভাই, আমি হ্যাঁ তখন হ্যাঁ, তুমি তখন ফার্স্ট ইয়ারে ছিলা। 1-1 হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ইয়ার হ্যাঁ, 1 লাস্টের দিকে। তুমি অনেক লাকি, আমরা ওই সময় কিছু পাই নাই। ঠিক আছে, আমার তাহলে এই কোশ্চেনটাই যে আসলে ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচার, পাশাপাশি সিনিয়রদের হেল্প কালচার, তারপরে মানে প্রোগ্রামিং কালচারটা কেমন ছিল ওই সময়, কারণ আমি এটা একটা কম্পারিজন দিতে চাই যে কারেন্ট স্টুডেন্ট আসলে অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে, এখান থেকে আরো ভালো মানে অপরচুনিটি বা আরো ভালো জায়গায় যাওয়া উচিত। আমরা যখন ছিলাম তখন ফ্যাসিলিটিস অনেক অনেক কম ছিল আর কি। তো তুমি যদি ওই জিনিসটা একটু হাইলাইট করো আর কি, যে ওই সময় কেমন ছিল Sure, এটা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আসলে ভাই একটা ভালো পয়েন্টের কথা হাইলাইট করছে। আমাদের সময়ে আসলে ইউনিভার্সিটিতে খুবই কম প্রোগ্রামার ছিল, কম্পিটিটিভ প্রোগ্রামার, এবং আমরা সবাই সবাইকে চিনি। এই যে সৌরভ ভাই, তারপর হচ্ছে কামাল ভাই, উনারা হচ্ছে আমাদের টিচার। উনারা টেকনিক্যালি হচ্ছে আমাদেরকে শিখাইছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং আমাদের কিভাবে করতে হয় বা কি জিনিসপত্র আছে। তারপর হচ্ছে রাতুল ভাই, ফাইম ভাই, ইমু ভাই, উনারা ছিলেন। আর আমার মনে হয় উনাদের বাইরে শুধু আমরা হচ্ছে মাহমুদ ভাইয়ের কথাবার্তা শুনছি। তো এই যে এই কয়েকজনের কথা বললাম, মোটামুটি মাহমুদ ভাই, তারপর হচ্ছে মারুফ ভাই ছিলেন, কিন্তু মাহমুদ ভাই আসলে তখন বের হয়ে গেছেন। তখন উনাদের সাথে আমাদের খুব একটা ডিরেক্ট কমিউনিকেশন খুব কমই হইতো, মাঝে মধ্যে ইয়াতে কি বলে বিভিন্ন অনলাইন সিস্টেম বা অন্য কিছু বা ভাইদের মাধ্যমে যোগাযোগ হইতো। বাট রাতুল ভাই, ইমু ভাই, ফাহিম ভাই, তারপর সৌরভ ভাই, কামাল ভাই, উনারাই ছিল আমাদের আসলে মেইন টিচার টেকনিক্যালি, আমাদেরকে প্রোগ্রামিং কন্টেস্টের সাথে পরিচিত করায় দেওয়ার জন্য। এবং উনাদের কাছ থেকে আমরা যা শিখছি ওইটার সাথে আমাদের সবকিছু ম্যাক্সিমাম আসলে আমাদের নিজেদেরকে শিখতে হইতো। আমাদের তখন প্রোগ্রামিং কন্টেস্টে যাওয়া অনেক টাফ ছিল। আমাদের ইউনিভার্সিটি বা আমাদের ডিপার্টমেন্ট টেকনিক্যালি প্রোগ্রামিং কন্টেস্টের বেনিফিট বা এই ধরনের যে প্রোগ্রামিং কন্টেস্ট এইসব ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। আমরা হয়তো বছরে 2টা 3টা বা 4টা ইয়াতে যাইতে পারতাম। এবং আই থিঙ্ক আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটি থেকে আইসিপিসি তে যাওয়ার জন্য তখন মনে হয় অ্যাট ম্যাক্স 2টা টিমকে হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিত ডিপার্টমেন্ট থেকে। বাট অন্য সবকিছু আসলে খুবই টাফ ছিল আমাদের সময়। আসলে অনেক অনেক কিছুই আমরা তেমন ভাবে পাই নাই ডিপার্টমেন্টের থেকে। অন্যান্য ইউনিভার্সিটি যেভাবে ইয়ে পায়, সহযোগিতা পায়, ওই ব্যাপারে আমরা আসলে তেমন কিছু পাই না। আমাদের মেইন লার্নিং এর ব্যাপারটা ওইটাই যে আমাদের সিনিয়ররা আমাদেরকে শিখাইতো, আমরা আমাদের জুনিয়রদেরকে শিখাইতাম, এবং এইভাবেই আমরা ট্রাই করে যাইতাম যে এই প্রোগ্রামিং এর কালচারটা বজায় রাখার। বাট আমরা হচ্ছে আমাদের ভাইয়াদের কাছ থেকে মোটামুটি সবকিছু জানছি, সবকিছু দেখছি, এবং হাতে খড়ি বলতে যা শিখাই সবকিছু ওনাদের কাছ থেকে। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে এতক্ষণ কথাবার্তা বললাম, এগুলোরও নাম শুনতাম ওই উনাদের কাছ থেকেই, কারণ উনারা দেখতো নিজেরা লার্নিং করে বা অন্যান্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু একটা বের করে আমাদেরকে শিখাইতো, আমাদেরকে নাম বলতো, আমরা যে শিখতাম, এরকম ভাবেই আমরা চলতাম। লাস্টের দিকে আমরা যখন বের হয়ে যাই তখন একটু প্রোগ্রামিং কালচার ভালো হয়েছিল ডিপার্টমেন্টে। আমরা মনে হয় লাস্টের দিকে হচ্ছে যখন ছিলাম, তখন অবশ্য আমি তখন অ্যাটেন্ড করতে পারি নাই, বাট রবিন বা ওরা ছিল, রবিনদের ব্যাচ থেকে বা এর পরের ব্যাচ থেকে ওরা। ওই সময় হচ্ছে আমাদের এখানে একজন ট্রেনার আমাদের নিজস্ব ফাইন্যান্সিয়ালি, এবং ওই ফাইন্যান্সিয়াল কস্ট হচ্ছে আসলে সিনিয়র ভাইয়েরাই বেয়ার করতো। উনার ওই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিত, যারা হচ্ছে ওই ট্রেনার আমাদেরকে আইসা মাঝে মধ্যে একটা দুইটা কিছু শিখাইতো। বাট ওইখানে আমার অ্যাটেন্ড করা খুব একটা ইয়ে হয় নাই, কারণ এটা আসলে অনেক লেটে ছিল। তারপরে ওই সময় যখন ইউনিভার্সিটিতে গেছিলাম তখন দেখছি যে অনেক চেঞ্জ হয়েছে, যেমন ওপেনলি ডিপার্টমেন্ট বা ল্যাব ইউজ করে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা বা ল্যাবের কম্পিউটার ইউজ করা, এইসব জিনিসপত্র ইউজ করা খুবই ইজি ছিল। বাট আমাদের সময় এটা খুবই টাফ ছিল। আমাদের সময় আমরা একটা কালচার মেনটেন করতাম প্রোগ্রামিং কন্টেস্টে, যেটা হচ্ছে আমরা উইকেন্ডে করতাম, মেবি থার্সডেতে এভরি আদার উইক মনে হয়। আমাদের কন্টেস্ট ছিল এরকম যে একটা কন্টেস্টে সৌরভ ভাইদের টিম প্রবলেম সেট করে নিয়ে আসছে, ওনারা হচ্ছে জাজ, আর আমরা কয়েকটা টিম কন্টেস্ট করতেছি। ওই কন্টেস্টে যে জিতবে পরবর্তী কন্টেস্টের প্রবলেম হচ্ছে তারা সেট করে নিয়ে আসবে, এরপরে নেক্সট কন্টেস্টে আবার হচ্ছে ভাইয়ারা পার্টিসিপেট করতেছে, বা আমরা এরকম করে চালাইতাম। তো দেখা যেত এরকম করে আমরা কিছুদিন কন্টেস্ট করতাম।
আমাদের সবকিছুই ছিল ইন্টারনালি গ্রোন। ইভেন আমাদের মনে আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই কে বানাইছিল, বাট আমাদের নিজেদের এরকম ইন্টারনালি কন্টেস্ট যখন করতাম, আমাদের তখন কিন্তু ইউনিভার্সিটিতে যে ওয়াইফাই ছিল এরকমও না যে আমরা অনলাইনে কন্টেস্ট করে ফেলবো। আমাদের সবকিছুই ছিল অফলাইন। আমরা হচ্ছে বিভিন্ন সাইট একজন ডাউনলোড করে ওটা শেয়ার করতাম আমাদের মধ্যে, কারণ সবার ইন্টারনেট অ্যাভেলেবিলিটিও তখন এত বেশি ছিল না। তারপর হচ্ছে ভাই সৌরভ ভাই, আপনার মনে আছে কিনা আমি শিওর না, রাতুল ভাইরাই তো মনে হয় যে কি যেন একটা জাজ বানাইছিল পেন ড্রাইভ দিয়ে, যে আমরা জাজ করতে পারতাম। হ্যাঁ 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 তো ওইটা হচ্ছে আমাদের অফলাইনে নিজেদের মধ্যে কন্টেস্ট করার জন্য, যে আমরা কন্টেস্ট করে প্রবলেমটা নিয়ে পেন ড্রাইভে করে জাজের কাছে দিয়ে আসতাম, ওই জাজ হচ্ছে পেন ড্রাইভ থেকে ইয়ে করে দিত। ওইরকম সফটওয়্যার একটা নিজেরাই বানানো হয়েছিল, কারণ আমাদের তখন প্রয়োজন ছিল এরকম। তো আমাদের প্রোগ্রামিং কন্টেস্টের কালচার ওই সময় আসলে অনেক টাফ ছিল, এবং এটা আস্তে আস্তে ইমপ্রুভ করার ট্রাই করা হয়েছে, এবং একসময় কিছুটা ইমপ্রুভ হয়েছিল। এবং এই জিনিসটাই কন্টিনিউ করতে হবে। আপনাদের কাছে এখন অনেক বেশি রিসোর্স আছে, আমাদের কাছে যেটা ছিল না। আপনাদের বড় ভাইরা, আমরা, সৌরভ ভাইরা, আরো সবাই আছেন, এবং ওনারা ইনভলভ যেহেতু, সো আপনাদের কাছে রিসোর্সের পরিমাণ অনেক বেশি। আর আপনাদের কাছে সবচেয়ে বড় রিসোর্স যেটা হচ্ছে ইন্টারনেট, ওটা এখন অনেক অ্যাভেলেবল আমাদের তুলনায়। সো আপনারা অনেক বেশি অ্যাডভান্স পজিশনে আছেন আমাদের থেকে। আর আরেকটা কথা বলবো, যে সৌরভ ভাই তখন বলতেছিলেন যে ফিউচারে আরো এই ধরনের প্রোগ্রাম করার ইচ্ছা আছে। তো এইখানে আমি সময় দিতে পারবো কিনা। ভাই আপনার কাছে অনুরোধ যে আপনি এভাবে বলবেন না। আপনার যদি মনে হয় যে না আমাকে দরকার, আপনি বলবেন যে হ্যাঁ 1 ঘন্টা সময় দাও, এই টাইম তোমাকে লাগবে এই কাজটা করার জন্য। সো এই কালচারটা আমাদের মধ্যে আছে। আমার বড় ভাইরা আমাকে কিছু একটা বলতে পারবে, এবং আমি বলতে পারবো যে হ্যাঁ ভাই আমি আপনার জন্য আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ধরনের কালচার, এবং সিনিয়রদের থেকে জুনিয়রদের শিখার কালচার নিজেদেরই বানায় নিতে হবে। এখানে আসলে কেউ এক্সটার্নালি এসে বানায় দিতে পারবে না যে এই কালচার গ্রো করো। এবং এটা একটা কন্টিনিউয়াস ট্রেন্ড। যেমন আমাদের সময় আমরা কন্টিনিউ করে আসছি আমাদের জুনিয়র ব্যাচকে শেখানোর জন্য, ওরা ট্রাই করছে, কন্টিনিউ করছে ওনাদের জুনিয়র ব্যাচকে শেখানোর জন্য। তো তোমরা যা জানো, তোমরা যে হয়তো সময় নিয়ে শিখছো, সরি আবার তোমরা যে চলে গেছি, সরি, আপনারা যা জানেন, স্পেশালি ফর দ্য সিনিয়র্স, ফোর্থ ইয়ার, তারা হচ্ছে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ওদেরকে শিখে তো মিউট করে দিলে ভালো হইতো মনে হয় একজন voice। ভাই আপনি একটু ওকে, এই তো ভাইয়া। আর কোনো point কি আপনি যদি ভাই কোনো পয়েন্ট কি আমি মিস করছি? না মনে হয়। যেটা আর কি, যে আমাদের সময় আসলে অনেক কম মানে কঠিন ছিল আর কি। সেই জায়গা থেকে আমরা ধরো তুমি গুগলে আসো, আর এখন যারা এই সেশনটা পাচ্ছে, আমি মনে করি আমরা তো এরকম কাউকে পাই না যে গুগল থেকে আমাদেরকে মানে এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। তো এখন যারা এই জিনিসটা পাচ্ছে তারা কিন্তু অনেক প্রিভিলেজড, এবং আই হোপ যে আমাদের এখন যারা আছে কারেন্টলি, তাদের থেকে আরো 10 জন 15 জন মানে যারা আছে সবাই গুগলে বা এরকম জায়ান্ট কোম্পানিতে মানে অপরচুনিটি বা একটা ইয়ে ক্রিয়েট করবে, তাদের ফুটপ্রিন্ট ক্রিয়েট করবে আর কি। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর লাস্টলি হলো যে আমাদের এই জিনিসটা মানে আমার সাইড থেকে হলো যে আমরা একসময় যখন আইসিপিসি মনে হয় 12তে বা 13তে মানে 4টা টিম আমাদের ইউনিভার্সিটিতে গেছিল, সবগুলাই হলো আইসিটির। মানে আমি আসলে কম্পিটিশনের কথা বলবো না, বাট কালচারটার কথা বলবো, যে আমরা ওই লেভেলে ছিলাম যখন ইউনিভার্সিটি অন্য কোনো ডিপার্টমেন্ট আইসিপিসিতে মানে আমাদেরকে বিট করতে পারতো না। আমরা ফুল টিম মানে আমরা 4টা টিমে আমরা গেছিলাম আর কি। অন্য কোনো ডিপার্টমেন্ট মানে এখানে যদি সিএসএ কথা যদি বলে তারা করতে পারে না, কিন্তু তারা এখন এরকম একটা লেভেলে চলে গেছে যে আমরা তাদের পিছনে। মানে এটা আসলে খুবই মানে আমাদের জন্য প্যাথেটিক আর কি যে এরকম হয়ে গেছে। বাট আমরা ওই লেভেলে আবার ইনশাল্লাহ যাওয়ার জন্য ট্রাই করব সবাই, এবং মানে ডিপার্টমেন্টটাকে আরো ভালো পজিশনে নিয়ে যাবো আর কি। এটা ভাইয়া সত্যি কথা বলছে, যে যখন আমাদের সময় ছিলাম আমাদের আইসিটিতেই ছিল আসলে প্রোগ্রামিং কন্টেস্ট বা এই ধরনের জিনিসপত্র সবচেয়ে বেশি। এবং আমরা ইভেন যখন আইসিটিতে বললাম যে আমরা সিনিয়র জুনিয়র ট্রেন বা কন্টেস্ট এইসব আয়োজন করতাম, বা আমরা হচ্ছে আইসিটিতে ট্রেনিং ক্লাস যেগুলো অর্গানাইজ করতাম, ওগুলাতে আমরা সিএসসি ওদেরকে নিয়ে আসতাম যে হ্যাঁ আসো আমাদের সাথে আইসা শিখো, আমাদের সাথে কাজ করো। এবং ম্যাক্সিমাম সময় আমাদের কাছে
কন্টেস্ট পারফরমেন্সের বেসিসে আমরা সবসময় আগানো ছিলাম আমাদের সিএসসি ডিপার্টমেন্ট থেকে। দ্যাটস স্যাড স্টোরি দ্যাট ইট ওয়েন্ট ডিফারেন্টলি, বাট এবং যেটার কথা বললো না তুমি যে তোমাদের ট্রেনার দেওয়া হয়েছিল, এবং মানে আমরা যেই পার্টটা নিয়ে কাজ করতেছিলাম সেটা বেনিফিটটা আমার মনে হয় যে সিএসসি গ্র্যাব করছে। ইয়েস এক্স্যাক্টলি ভাই। এখানে আসলে আমি তো পরে ধরেন ইউনিভার্সিটিতে গেছি, এবং যিনি ট্রেনার ছিলেন উনি তো পরে হচ্ছে আমাদের সিএসসি তে টিচার হিসেবে জয়েন করছিলেন। তো ওইখানে ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু আমরাও আসলে ওখানে করছি, বাট ওই বেনিফিটটা আমরা আসলে রিয়েলাইজ করতে পারি নাই। আমরা ট্রেনার নিয়ে আসছিলাম আমাদের কানেকশনের মাধ্যমে, কিন্তু আমরা হচ্ছে যে আসলে ওই বেনিফিটটা হোল্ড করে রাখতে পারি নাই আর কি ভাইয়া। বাট এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলা ডিপার্টমেন্টের কিছু সাহায্য অবশ্যই লাগবে, এবং আপনি এটা কিন্তু আসলে ভাই একদম দেখানো যে হ্যাঁ সিএসসি ডিপার্টমেন্ট ওই জিনিসে রিকগনাইজ করছে এবং হেল্প গুলা যেহেতু প্রোভাইড করছে, এখন সিএসসি আগাই গেছে। সো এখানে কিন্তু এমন কিছু না যে আমি স্পেকুলেশন করতেছি, এটা একদম প্রুফ। তো এটা যদি আমরা দেখাইতে পারি আমাদের ডিপার্টমেন্টে, এবং আমাদের ডিপার্টমেন্টে ওই মাইন্ডসেট ক্রিয়েট করতে পারি, এটা চেঞ্জ করা কোনো সমস্যা হবে না ভাই, এটা চেঞ্জ করা পসিবল। জি ইনশাল্লাহ। তো এটাই আমার সাইড থেকে এটাই লাস্ট, যে সবাই আসলে এখন যে বেনিফিট আমরা পাচ্ছি এটা অনেক আমরা যেরকম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যখন ছিলাম তখনকার থেকে, কারণ আপনারা হলো একজনকে বা এরকম অনেকেই আমরা কনসার্ন যে আপনারা ভালো করেন। আর আমরা যখন ছিলাম শুধু আমরা ডিপার্টমেন্টের ভিতরে যে সিনিয়ররা ছিল তাদের সাথে আমাদের কানেকশন ছিল, অন্য কারোর সাথে ওরকম কানেকশন ছিল না। তো হোপফুলি আপনারা এই জিনিসটা মানে মাথায় রাখবেন যে আপনাদের সাথে আপনাদের সিনিয়র বড় ভাইরা আছে যারা কারেন্ট এবং যারা অলরেডি পাস হয়ে গেছে। তো আপনারা কালচারটা বিল্ড আপ করার জন্য সময় দেন, আপনাদের কেরিয়ারও বিল্ড আপ হবে ইনশাল্লাহ, এবং ডিপার্টমেন্টের নাম আস্তে আস্তে ভালো হবে। ঠিক আছে রিদম, থ্যাংক ইউ, তুমি সময় দিলা। আমি একটু লিভ করবো, তুমি তাহলে কন্টিনিউ করো, আর পরে আবার কথা হবে। হ্যাঁ অবশ্যই ভাই, আপনি আসছেন, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে অনেকদিন পরে ভালো লাগছে আসলে। ওকে, আমার হানিফের সাথে মাঝে মাঝে কথা হয়, তোমার সাথে মনে হয় পাস হওয়ার পরে আর কোনো কথা হয় নাই, মানে মনে হয় 10 ইয়ার্স এক দুইবার, কিন্তু অনেকদিন পরে আজকে কথা হইতেছে, এই জন্যই ভালো লাগছে আসলে। অনেকদিন কথা হই। ঠিক আছে, কথা থেকে দোয়া করেন আমাদের জন্য। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আরো কিছু হ্যান্ড রেজ আছে, আমি ওই হ্যান্ড রেজ গুলোর মধ্যে যাই। আমার হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে, কারণ আমার বাচ্চাকে আনতে হবে যে স্কুল থেকে। সো শিশির, কায়সার, শুভন। আসসালামু আলাইকুম ভাই, আমি শুভন, আইসিটি 1। তো ভাই আমার একটা প্রশ্ন ছিল যে এখন তো এর যুগ, মানে হচ্ছে যে এআই খুব দ্রুত দেখতে পাচ্ছি যে রেগুলেশন ঘটাচ্ছে। তো এআই এর সাথে কিভাবে আসলে কম্পিটিশন করতে পারি? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই মানে বলতেছে যে এআই নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে জটিল জটিল প্রবলেম গুলো সলভ করতে পারে। কিছুদিন আগে তো ভাই দেখলাম যে জেমিনি এআই নামে একটা এই ওয়েবসাইট ক্রিয়েট হয়েছিল, ওখানে নাকি বলতেছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওরা তারা রিপ্লেস করতে পারে। তো এটার মাথায় নিয়ে আসলে কিভাবে আগানো যায় সামনে? শিওর। এখানে আপনি আসলে দুইটা ব্যাপার আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এআই দিয়ে আপনি ধরেন জিনিসপত্র করতে পারতেছেন, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনি নিজেই কিন্তু এআই দিয়ে করতে পারবেন। আপনি চাইলে একটা প্রবলেম সেট কপি করে দিলে ও আপনাকে কিছু একটা সলিউশন জেনারেট করে দিবে। আই এম প্রিটি শিওর দে আর ইন এ গুড স্টেট। বাট এই জিনিসটা করা হচ্ছে যে ফেয়ার প্র্যাকটিস না, প্রথম কথা। এটা হচ্ছে আপনি মানে টেকনিক্যালি আপনি যদি বাই হার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা বাই হার্ট প্রোগ্রামার হয়ে থাকেন, এই জিনিসটা আসলে কখনোই কেউ করবে না। কারণ হচ্ছে যে আলটিমেটলি আমাদের গোল কি কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে? আমাদের গোল হচ্ছে যে আমরা নিজেরা শিখতেছি কিভাবে এই কম্পিউটার এবং এর ইকোসিস্টেম, এই বাইনারি জিনিসপত্র দিয়ে এত কিছু কাজ করতেছে, এগুলো আমরা শিখে ট্রাই করতেছি, ওয়ান স্মল প্রবলেম এট এ টাইম। বাট সো ওই কাজ করলে হচ্ছে আমাদের লার্নিং কমে যাচ্ছে, যেটা আমাদের গোল ছিল এটা হচ্ছে না। সো এটা হচ্ছে ডিফারেন্ট স্টোরি। আমরা হচ্ছে যে আমাদের লার্নিং কন্টিনিউ করে যাব। বাট আপনার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে হ্যাঁ, এআই কি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এই ফুল সেক্টর অবসলিট করে দিবে? আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, নো, কখনোই পারবে না। এবং এআই এটা আসলে কখনো করা সম্ভব না। কখনো করা সম্ভব না বলতে হয়তো নেক্সট 500 ইয়ার্স অর 400 ইয়ার্স এইরকম সময়ের মধ্যে হয়তো সম্ভব না। এআই হচ্ছে আপনার, বা এখন যে এআই আছে জেনারেটিভ এআই যেটা, এটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বিল্ডিং এর একটা টুল। মানে আপনার প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে সে কাজ করতে পারে যে হ্যাঁ একটা
কোশ্চেন হচ্ছে এআই আসলে কি করতে পারে। এখন যে আছে বার্ড, তারপর হচ্ছে চ্যাট জিপিটি, আমি বললাম যে আপনি তাকে দিলে সে আপনার জন্য একটা প্রবলেমের হয়তো সলিউশন করে দিতে পারবে, বাট ওই সলিউশনটাই যে বেস্ট সলিউশন এটা কিন্তু সে বলতে পারবে না। তারপর হচ্ছে আহ একটা কথা আমি বলছিলাম, আপনার মনে আছে কিনা, যে আপনি যখন মাল্টিপল সলিউশন দেখবেন, একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন আছে, ওইটার মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে যে আপনি কোন ফ্যাক্টরটাকে প্রায়োরিটি দিবেন। এই ধরনের জিনিসপত্র কিন্তু এআই করতে পারবে না। সো এআই যেটা পারে এআই যেটা পারে এটা হচ্ছে আপনার কাজকে আগায় দিতে পারবে। হ্যাঁ, হয়তো আপনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে আমি এই প্রবলেমটা ডিএফএস দিয়ে সলভ করবো, হয়তো আপনাকে লিখে দিবে ডিএফএস এর কোড। আচ্ছা, ও হয়তো আপনাকে লিখে দিবে ডিএফএস এর কোড, বাট হচ্ছে যে আহ, ওই কোডটা ঠিক আছে কিনা আপনাকে হয়তো একটু ফাস্টার লিখে দিতে পারবে, এর থেকে বেশি কিন্তু তার পক্ষে তেমন কিছু হবে না। সে কিন্তু নতুন কোনো জিনিস ইনোভেট করতে পারবে না। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রথম দিকে যখন আমি কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, কেউ একজন বলছিলেন যে ইনোভেট করতে পারবে, নতুন প্রবলেম বা সলিউশন ইনোভেট করতে পারবে, তাই না? কিন্তু এআই কিন্তু এই কাজটা করতে পারবে না। এআইও তো একটা কম্পিউটার প্রোগ্রাম, এক ধরনের প্রোগ্রাম। সে হচ্ছে যে বর্তমানে যা কিছু আছে তা থেকে লার্ন করতেছে, তার এক্সিস্টিং ডাটা সেট থেকে সে লার্ন করতেছে, এবং এক্সিস্টিং ডাটা সেট থেকে লার্ন করে সে ওই বেসিসে হচ্ছে যে আপনাকে রেসপন্স দিচ্ছে। কিন্তু এইখানে কিন্তু তার ইনোভেশন করার বা নতুন কিছু বানানোর কোনো সিস্টেম নাই। টুলিং ইমপ্রুভ হবে ফর শিওর। আপনি হয়তো যেই কোড বা যেই কাজ আপনি আগে 1 থেকে 2 ঘন্টায় করতেন, ওইটা 10 থেকে 15 মিনিটস এর মধ্যে হয়ে যাবে, এই কাজটুকু করে দিতে পারবে। এই কাজের জন্য এআই ইউজ করা হবে। বাট এআই এখনো ওই রকম পজিশনে যায় নাই যেখানে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একদম এই কম্পিউটার সায়েন্স লাইনটাকে অবসলিট করে দিতে পারবে। ইটস টু ফার অ্যাওয়ে। আর এআই এগুলা করার আগে তার আরো অনেক প্রবলেম সলভ করতে হবে। সো লেটস সি হাউ দিস গোস। বাট আমার কাছে মনে হয় না নেক্সট 100 to 200 ইয়ার্স এর মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ গোনা বিকাম অবসলিট। আর আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বা আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। আপনি তো জানেন এআই একটা সফটওয়্যার প্রোগ্রাম বা একটা কম্পিউটার প্রোগ্রাম, সো এটা একটা কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচারে রান করে, তাই না? ওই ইনফ্রাস্ট্রাকচার গুলা কে বানায়? ওগুলাও তো সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই বানায়। ওই ইনফ্রাস্ট্রাকচারের কাজও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বানানো। আমি যে বললাম আমি নেটওয়ার্কিং এ কাজ করি, আমার নেটওয়ার্কিং টিম কি করে? আমার নেটওয়ার্কিং টিম হচ্ছে মাল্টিপল ডাটা সেন্টারের কানেকশন তৈরি করে, যে হ্যাঁ এখানে একটা ডাটা সেন্টার আছে প্যারিসে, এর সাথে আমি ডাবলিনের একটা ডাটা সেন্টারকে কানেক্ট করাইতে চাই। কিভাবে কানেক্ট করাবো? ওয়ার ইজ দিস ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার? এন্ড ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে হচ্ছে সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার, যেটা রাউট করে ট্রাফিক, তারপর হচ্ছে রাউটার কনফিগারেশন বা এইসব জিনিসপত্র ম্যানেজ করে সবকিছু। তো এই ফিজিক্যাল ওয়ার্ল্ড এর জন্য তো আমরা সফটওয়্যার গুলো বানাচ্ছি, এবং এই সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার যত ধরনের ইনফ্রাস্ট্রাকচারই আছে সবকিছুই হচ্ছে আপনার এই এই ধরনের উপরে ইয়া করা। আপনি ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, আপনি কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা আপনার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে ডিপ্লয় করতেছেন, রান করতেছেন, কিন্তু ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের তো আন্ডারলাইন ইনফ্রাস্ট্রাকচার আছে। ক্লাউড না হয় আপনাকে এপিআই দিচ্ছে কাজ সহজ করে দেওয়ার জন্য, ওই ইনফ্রাস্ট্রাকচার গুলো তো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বানাচ্ছে। যেই সফট প্ল্যাটফর্মে এআই রান করতেছে ওই প্ল্যাটফর্মটাও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই বানাচ্ছে। সো আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুধু কিন্তু জাস্ট ধরেন একটা সাইট বানাইলাম বা একটা স্ট্যাটিক সাইট বানাইলাম যেখানে 8টা 10টা পেজ আছে, এটা না, এটা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না। এটা যে কেউ করতে পারবে, এআই এটা করতে পারবে। হ্যাঁ, আপনি তাকে এনাফ ডাটা দিলেন, সে হয়তো আপনাকে আপনার পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও বা একটা বিজনেস ওয়েবসাইট বানাই দিল, এই কাজ করতে পারবে। বাট দ্যাটস নট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা কোনো মতেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে না। সো দ্যাটস দ্য পয়েন্ট। আপনাকে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা এই ধরনের জিনিস ডেভেলপমেন্ট এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, আই হ্যাভ ভেরি লেস টাইম। আমার হচ্ছে 5:30টায় একদম কালেক্ট করতে হবে, আমার যাইতে 5 মিনিট লাগবে। সো আমি আরো 5 মিনিটস আসি। সো 5 মিনিটস এর জন্য আমি আনসার দিতে পারবো। সো আমি নেক্সট কোশ্চেনে মুভ করতেছি। নেক্সট ছিলেন কে? সরি, আশিকুজ্জামান নূর। আসসালামু আলাইকুম ভাই, আমি আশিক, আইসিটি 3-2। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা অনেক লেম শোনাইতে পারে। আহ, আপনার হচ্ছে যতটুকু ডেটা স্ট্রাকচার শিখছেন তার কত পার্সেন্ট আপনি আপনার জব ফিল্ডে কাজে লাগাইতে পারছেন? 100%। আমার নিজের জন্য তো হচ্ছে যে প্রচুর লাগে, আমার জন্য প্রচুর দরকার হয়। আমি ভেরি রিসেন্টলি, আমি সচরাচর এখন আমার কোডিং লাইক রিয়েলি কোডিং করা আসলে একটু কমে গেছে। এখন দেখা যায় খুব একটা কোডিং এর দিকে ইয়া করা হয় না।
বাট ভেরি রিসেন্টলি যেখানে কোডিং করছিলাম ওখানেও হচ্ছে এরকম কোনো একটা অ্যালগোরিদম ইউজ করে কাজ করা লাগছে, যেমন একটা গ্রিডি অ্যালগোরিদম ইউজ করতে হয়েছিল। আমি আমি প্রবলেমটা বলি আপনাকে। ধরেন আমার কাছে প্রায় 100,000 ফাইল আছে, এবং এই 100,000 ফাইলকে আমার হচ্ছে একটা আহ, কয়েকটা ভাগে ভাগ করতে হবে। কিন্তু ভাগগুলো এমন ভাবে করতে হবে যে কিছু ফাইল আছে রিলেটেড, ওই ফাইলগুলো যাতে সেম গ্রুপে থাকে এরকম ভাবে ভাগ করতে হবে। আবার ইয়ে আবার ভাগও আমার মিনিমাইজ করতে হবে, আমাকে এমন ভাবে ভাগ করতে হবে যাতে নাম্বার অফ ডিভিশন অনেক কম হয়। সো ওইগুলা করার জন্য সেম কিছু না কিছু একটা কি বলে, আমি কিছু স্ট্যাক ট্যাক ইউজ করে করছি। বাট আমার আমার মনে হয় আমি এখন পর্যন্ত 10 বছর ধরে প্রায় আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে, এবং আমি মোটামুটি আমার সবকিছুই এখন পর্যন্ত ইউজ করে আসছি ডাটা স্ট্রাকচার শিখার পিছনে। লিঙ্ক লিস্ট, ট্রি, আচ্ছা তারপর ভাই, হচ্ছে আরেকটা গ্রাফ। কোশ্চেন যেটা, আর আপনার কোশ্চেন থেকে আমার মনে আসলো, আমি আসলে ওই কথাটা বলতে ভুলে গেছি। আমি প্রথম দিকে জাস্ট একটু এই জিনিসটা টাচ করে নেই। আমি হচ্ছে প্রথম প্রথম দিকে যখন শুরু করছিলাম তখন বলতেছিলাম যে স্পফ বলে একটা কনসেপ্টে আমি কাজ করি, বা একটা সিস্টেম আছে আমাদের যেটা হচ্ছে স্পফ ডিটেক্ট করে। তো আমি খুব অ্যাবস্ট্রাক্ট এই আইডিয়াটা দিতে চাই যে স্পফ জিনিসটা কি। আপনি চিন্তা করেন, আমরা হচ্ছে নেটওয়ার্কিং ইকুইপমেন্ট নিয়ে কাজ করি, তাই না? সো ধরেন দুইটা রাউটার আছে, মাঝখানে একটা কেবল আছে, দুইটা রাউটার কানেক্টেড, আরেকটা থার্ড রাউটার আছে, এদের মাঝখানেও একটা কেবল আছে। সো এরা কানেক্টেড। আপনাদের কাছে কি পরিচিত মনে হচ্ছে ব্যাপারটা? মনে হচ্ছে না যে এটা একটা গ্রাফ, যেহেতু এটা একটা রাউটার এবং এটার মধ্যে একটা কানেকশন আছে। সো দুইটা রাউটারকে দুইটা নোড, আর মাঝখানের কেবলকে হচ্ছে তার কি বলে, এজ এজ সরি, যাই হোক। সো এটা মনে হচ্ছে না এটা একটা গ্রাফ? এক্স্যাক্টলি দ্যাট। আমাদের নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার আমরা হচ্ছে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, যে দিস ইজ গুগল, this is 100,000 node on that graph that represents everything in Google data centers. So it's networking is just a graph for us. So it absolutely data structure always use হয় আমাদের। আর স্পফ যেটা বলতেছিলাম, এটা হচ্ছে এমন কিছু জিনিস ডিটেক্ট করে ওই গ্রাফের মধ্যে, যে হ্যাঁ ধরেন আমার একটা গ্রাফ আছে, এখন গ্রাফ হচ্ছে কানেক্টিভিটি প্রোভাইড করে। ধরেন আমি এইভাবে কানেক্ট করলাম রাউটার 1 রাউটার 2, এর মধ্যে একটা কানেকশন আছে, আর রাউটার 1 হচ্ছে এক্সটার্নালি অন্য কোনোর সাথে কানেক্টেড। এখন সামহাও যদি রাউটার 1 ডাউন হয়ে যায়, রাউটার 2 তো ডাউন, কারণ এর তো আর কোনো কানেকশন নাই। আমাদেরকে হচ্ছে এই ধরনের জিনিসপত্র আইডেন্টিফাই করতে হয় যে এটা একটা নেটওয়ার্ক, which are the device that are on SPOF. SPOF মানে হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর। সো আপনি যদি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর আইডেন্টিফাই করতে চান, যে হ্যাঁ যদি এই জিনিসটা ডাউন হয়ে যায়, আরো এই 10টা জিনিস ডাউন হয়ে যাবে, তখন ওইটা হয়ে যায় একটা স্পফ এরকম। সো পুরা জিনিসটাই হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল। আমরা জাস্ট গ্রাফ ট্রাভার্স করে ক্যালকুলেট করি যে when someone goes down which are the other ones যেগুলো ডিসকানেক্টেড হয়ে যায়। সো it never এটা অলওয়েজ হচ্ছে যে কাজে আসবে। ভাই আচ্ছা আরেকটা আমি কোশ্চেন ছিল। আচ্ছা আপনাদের কোশ্চেনের জন্য একটা স্মল ব্রেক নেই। আমি তাহলে এক কাজ করতে পারি, আমি যাই আমার বাচ্চাটাকে নিয়ে আসি স্কুল থেকে, আমার 10 মিনিটস এর মতো লাগবে। আপনারা 10 মিনিটস একটা ব্রেক নেন, তারপর আমরা আরো প্রায় হাফ অ্যান আওয়ারের মতো কথা বলতে পারবো। আর না হলে আমাকে খুবই ফল শর্ট করতে হবে। আমি আমি জি ওকে ভাই, আছি 10 মিনিটস এর ব্রেক নিয়ে পরে আরো হাফ অ্যান আওয়ার ডিসকাস করতে। সো আমি আরো অনেক কোশ্চেন যা আছে সব আলোচনা করতে হবে। আপনারা একটু চাটা খেয়ে আসতে পারেন, আমিও একটু আমার বাচ্চাটাকে নিয়ে আসি। ভাই Is 10 it মিনিটস okay? এর মধ্যে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আছে, তো আমরা চাচ্ছি সেগুলো ডিসকাস করব, এবং কেউ যদি চায় চা খেয়ে 10 মিনিটস পরে সে জয়েন করতে পারবে, বাট এর মধ্যে আমরা কিছু ডিসকাশন করবো আর কি। ঠিক আছে? Sure, তাহলে সোহান আপনি হচ্ছে একটু কন্টিনিউ করেন, আমি ওকে নিয়ে এসে তারপর আমি আবার আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের যত কোশ্চেন আছে আই উইল ট্রাই টু অ্যানসার অল অফ देम। থ্যাংক ইউ ভাই। আহ, আচ্ছা, এখানে আশিক আছো? আশিক, জি ভাই। আশিকুজ্জামান নূর। জি ভাই। আচ্ছা, তোমার সাথে আমার যেগুলো ডিসকাশন হয়েছে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সামনের যে দিনগুলো, সেগুলো নিয়ে যেগুলো ডিসকাশন হয়েছে, আমি মূলত সবার সামনে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। আমি যদি কোনো কিছু মিস করি তাহলে তুমি একটু ধরাই দিও আর কি। জি ভাই। এটা আসলে রিদম ভাই থাকাকালীন বললে ভালো হতো, হয়তো রিদম ভাইয়ের মুখ দিয়ে বললে আরো একটু জিনিসটা অ্যাট্রাকটিভ হইতো। জি জি। যেহেতু ভাই আহ, যেহেতু ভাই ব্যস্ত, বা ভাইকে আমরা লিখিতভাবে দিতে পারি নাই, কারণ এই জন্য আমি বলতেছি আর কি। পরবর্তীতে আমি ভাইকে বলবো, ভাইও শেয়ার করবে বিষয়টা। যাই হোক, তো আমি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, ভাইদের সময় কম্পিটিটিভ প্রোগ্রামিং
হয়তো ভাইরা বলছে যে মাসে একবার হয়তো বা উইকে তারা নিজেরাই ইন্টারনাল কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো। তো আমাদের সময় আমরা আমাদের স্টুডেন্টদের জন্য মানে যেটা করতে যাচ্ছে সেটা হলো প্রতি মাসে প্রথম সোমবার আমাদের ডিপার্টমেন্টে একটা ফেস্টিভ কন্টেস্ট হবে, যেখানে গিফট দেওয়া হবে, যেখানে সবার জন্য খাবারের ব্যবস্থা থাকবে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে। মানে মূলত এটাই আর কি, খাবারের দিকে নিয়ে যাচ্ছি না, নিয়ে যাচ্ছি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে। মানে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে তাদের জন্য মূলত গিফট থাকবে এবং তাদের জন্য খাবার দাবার যা লাগে আমরা অ্যালামনাই থেকে চেষ্টা করব এটা প্রতি মাসের প্রথম সোমবার। এটা সবাই মনে রাখবেন এবং সবাই সেভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন যে আমাদের এই মাসের প্রথম সোমবার আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং আছে, আমাদের কন্টেস্ট আছে। তো গত মাসে তো আশিক ফার্স্ট হয়েছে, এবছর নাজিবুর ফার্স্ট হবে, এরকম একটা মানে কন্টেস্ট থাকবে নিজেদের মধ্যে। ভাইরা কিন্তু ওইটা করতো, ভাইরা দেখা যাচ্ছে যে একটা টিম ফার্স্ট হইতো, পরে ওই টিমটা আবার প্রবলেম সেট করতো মানে পরবর্তী ইয়ার জন্য। তো মানে এটা আসলে বলার উদ্দেশ্য। হ্যাঁ, কেউ কিছু বলবেন? এটা কোন মাস থেকে শুরু হবে ভাই? এটা সামনের মাস থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। ডিসেম্বর থেকে? সামনে বলতে আহ, দেখি, এটা আসলে ফিক্স না, তবে জানুয়ারি থেকে শুরু হতে পারে অথবা ডিসেম্বর থেকে। আমি আসলে বড় ভাইদের সাথে কথা বলবো, বাট ইনিশিয়াল যে ডিসকাশন আমাদের টিচারদের সাথে, এটার মেইন যেটা প্রধান হিসাবে থাকবে বদরুল স্যার, আর এখানে সৌরভ ভাই ছিল, তারপর মাহমুদ ভাইয়ের কথা বারবার বলছিল, মাহমুদ ভাই আছে, তারপর এখানে কামাল ভাই আছে, তারপর মানে অ্যালামনির পক্ষ থেকে যারা রেসপন্সিবিলিটি মানে রাখবে আর কি, এখানে যারা অবদান রাখবে বা যারা এটা ফলো আপ করবে, এখানে নাসিব ভাই আছে, রফিক ভাই আছে। তো এনারা, তারপর রিদম ভাই নিজেই বলছে তাকে যখন প্রয়োজন হবে তাকে আমরা মানে বললে সে সময় দেবে। তো আপনারা সবাইকে পাবেন, কিন্তু আপনাদেরকে ফার্স্ট হয়ে দেখাইতে হবে আর কি। এটা হলো আমাদের আর কি প্রাথমিক লক্ষ্য, যে আমাদের ডিপার্টমেন্ট থেকে যেন বলতে না হয় যে আমাদের ডিপার্টমেন্টে আরেকটা স্লট দেন আইসিটিসির জন্য। ঠিক আছে, জি এটা আসলে ভাই, আমাদের জন্য খুবই লজ্জা। জি ভাই, ইনশাল্লাহ। তো আপনাদের জন্য যা করার লাগে সব ম্যানেজ করতেছি, মানে এই যে আমরা পিছন থেকে সব দিকে ম্যানেজ করতেছি, কিন্তু আপনাদেরকে এই জিনিসটা ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, স্বপ্ন দেখতে হবে, আর আহ এটা ডিপার্টমেন্টকে আগায় নিয়ে যেতে হবে আর কি। এই তো অ্যানাউন্সমেন্টের মধ্যে এটাই ছিল। আশিক, আমি কি কিছু মানে বাদ দিয়ে দিছি নাকি? ও, ট্রেনারের ব্যাপারে একটা কথা ছিল। তো আমরা ট্রেনার নিয়ে খুব অনেকদিন ধরেই আমরা চেষ্টা করতেছিলাম একজন ভালো ট্রেনার দেওয়ার জন্য, ট্রেনার নিয়ে আসার জন্য। তো এটা কয়েক ধাপে মিটিং হয়েছে, এলামনাইয়ের সাথে টিচারদের সাথে এলামনাই নিজেদের মধ্যে মিটিং হয়েছে। তো অবশেষে হয়তো ট্রেনার ফিক্স হয়ে গেছে। আশিক, আমি কি ভুল বলছি? ফিক্স হয়ে গেছে না? জি ভাই, মোটামুটি বলা যায়। আচ্ছা, আমাদের ট্রেনার অলরেডি হয়েছে। আর ডিপার্টমেন্টের মানে প্রোগ্রামিং কালচার যেটা, সেটা আসলে নিজেদেরকে বিল্ড করে নিতে হয়। এটা হলো সিনিয়ররা জুনিয়রদেরকে শেখাবে, এটাই হলো কালচার। আর ট্রেনার থেকে তারা স্পেশাল ভাবে কিছু সাপোর্ট পাবে, অ্যালামনাই থেকে সাপোর্ট পাবে, বাট কালচারটা নিজেদেরকে মানে তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তো আপনাদের একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, সবাই ফেসবুকে পোস্ট দিছেন, আসলে দেখা দেখি দিছেন, হয়তো সিআর এর চাপে দিছেন যে আমরা রাজনীতি করব না, আমরা সবাই পড়ালেখার মধ্যে আছি। ঠিক এটাই আসলে আইসিটিটা, এভাবেই আইসিটি কে রিপ্রেজেন্ট করতে হবে, যে আসলে আমরা মানে আমরা আসলে আইসিটির লোক, আমাদের আসলে সময় নাই রাজনীতি বা অন্যদিকে সময় দেওয়ার। হ্যাঁ, আমাদের সময় আসলে যতটুকু সময় সেটা কন্টেস্ট নিয়ে বা সেটা সফট স্কিল বলেন আর স্কিল ডেভেলপমেন্টের দিকে সময় দেওয়া উচিত। এই তো, ট্রেনার নিয়ে এটাই ছিল। আর যে কোনো প্রকার সাপোর্ট, যে কোনো প্রকার মানে সহযোগিতা বা যে কোনো প্রকার প্রশ্ন, আমাদের যে অ্যালামনাই নেটওয়ার্কের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে অ্যালামনাইরা আছে, অ্যালামনাইয়ের মেন্টরসরা আছে, সেখানে আপনি নির্দ্বিধায় বলতে পারেন, সেখানে কেউ আপনার কোনো প্রশ্নের জন্য কিছু বলবে না। জাস্ট বাট দুঃখের বিষয় হলো আজকে গ্রুপটা খোলা হয়েছে মনে হয় 15 থেকে 20 দিন, এখানে একটা স্টুডেন্টের পক্ষ থেকে সিঙ্গেল একটা ওয়ার্ডও আসেনি। তো এটা আসলে মানে খুবই অ্যালার্মিং একটা বিষয়, মানে যারা মেন্টরস আছে, যে আপনাদের কোনো অভিযোগ বা আপনাদের কোনো চাওয়া পাওয়া নাই, আপনাদের কোনো প্রশ্ন নেই, আপনাদের কোনো সেশন চাওয়ার নাই। তো দেখা যাচ্ছে আমি নিজে থেকে সেশন ক্রিয়েট করতেছি, দেখা যাচ্ছে ভাইদেরকে বলতেছি, আবার স্টুডেন্টদেরকে বলতেছি। আপনাদের যারা সিনিয়র আছেন তাদেরকে তো আমি জ্বালায় শেষ করে বলতেছি। এই যে জিসান আছে, তারপর নাজমুল আছে, তাদেরকে আমি প্রতিদিন, জিতু আছে,
দেখা যাচ্ছে যে তাদেরকে প্রতিদিন মিটিং লিংক দিতে হয়, প্রতিদিন দিচ্ছি, তারা অনেক সময় রিপ্লাইও দেয় না, বাট আমি দিচ্ছি। তারা বিরক্ত হলেও আমি কিন্তু দিচ্ছি। কি কারণে? হয়তো এটার দ্বারা 10 জন না হোক 5 জনের উপকার হবে, ঠিক আছে? তো এটার জন্যই আসলে, হ্যাঁ। তো সব অ্যালামনাইরা চাচ্ছে যে আপনারা ভালো করেন, আপনাদের সাপোর্ট যা লাগে সেটা আমরা দেব, বাট আপনারা ভালো করেন। এই তো। আশিক, আর কিছু কি বাদ পড়ছে? ভাই ওই ট্রেনারের যে বিষয়টা অনেকে হয়তো ভুল বুঝবে। তো ট্রেনারের বিষয়টা হচ্ছে আমরা সিলেক্টেড কিছু আর কি পার্টিসিপেন্ট নেব যারা একটু অ্যাডভান্স। তো যারা হচ্ছে জুনিয়র আছে তাদেরকে হচ্ছে আমরা গাইড করব, বা আমাদের জুনিয়ররা তাদের জুনিয়রদের গাইড করবে। তো ট্রেনারটা হচ্ছে মূলত যারা একটু অ্যাডভান্স, এরকম 10 থেকে 15 জন নিয়ে আর কি ট্রেনার গাইড করবে। জি ভাই। আচ্ছা, বুঝতে পারছি, এটা খুব ভালো হবে। আর বিষয় হলো যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে কালচার, সেটা খুব বেশি দূরে যাইতে হবে না। আপনারা সিএসসি কে দেখলেই বুঝতে পারবেন আসলে তারা কিভাবে তাদের ডিপার্টমেন্টের কালচারটা গ্রো করছে। তো সেখান থেকে দেখলেই আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা চাচ্ছি এর থেকেও বেটার। হ্যাঁ, আমরা চাচ্ছি যে কেউ যেন ভয় না পায় কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে, কেউ যেন ডিপ্রেশনে পড়ে না যায়, কেউ যেন হতাশ না হয়ে যায় যে আসলে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে কি করব, আমার তো প্রবলেম আমি তো বুঝি না, আমি তো সলভ হয় না, সলিউশন পাই না। এরকম যেন মেন্টালিটি না আসে, সে যেন আসলেই বোঝে যে আমি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সময়টা দিচ্ছি এটা আমার ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা একটা সময় না একটা সময় আমি পাবো। রিদম ভাই একটা কথা বলছিল যে আপনি একজন সিঙ্গেল 1 পার্সনকেও দেখাতে পারবেন না যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বসে আছে বা ভালো জায়গায় যায়নি। এটাই হলো সবচেয়ে বড় একটা মোটিভেশন। তো এই তো, এখন আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো, মোটিভেটেড করতে পারবো, বাট আসল কাজটা আপনাদেরকেই করতে হবে। লাইফে একজন মেন্টর দরকার। তো এই মেন্টরিং করার জন্য মানে অ্যালামনাইরা আছে, বাট আপনাদেরকে সেই মেন্টরিংটা নিতে হবে। আপনারা যদি নিতে আগ্রহী না হন তাহলে তো আসলে মানে হবে না। এই তো। আর যাদের যাদের প্রশ্ন আছে তারা এখানে টেক্সট করে রাখতে পারেন, অথবা আগে থেকে লিখে রাখলেন। আর একটা জিনিস মেনটেন করবেন কি, সবাইকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। একজন যদি অনেক বেশি প্রশ্ন করে তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে যারা আছে, যারা হ্যান্ড রেজ করছে, তো তারা আসলে সময় খুব কম পাবে। তো এই জন্য চেষ্টা করবেন যে যে প্রশ্নগুলো অলরেডি ডিসকাস হয়ে গেছে সেগুলো স্কিপ করার জন্য, যেগুলো নতুন সেগুলো করার জন্য। ঠিক আছে, আপনারা একটা ব্রেক নেন, আমরা একটা ব্রেক নেই। আর একটু পর রিদম ভাই আসলে আবার শুরু করতেছি ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সালাম আলাইকুম। এখানেই থাকেন, লিঙ্ক থেকে বের হয়ে গেলে আবার ঢুকতে পারবেন না, কারণ 100 জনের উপর ঢুকতে পারেন আর কি।
Hey folks. Hey. Sorry. আচ্ছা 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 ভাই, আমরা সবাই আছি। তো আপনি শুরু করতে পারেন, নেক্সট প্রশ্ন নিতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং ফর দ্য 10 মিনিটস অ্যান্ড আমি আসলে ভাবছিলাম যে মনে হয় 5টার মধ্যে শেষ হয়ে যাবে, তো আমি আর ইয়ে করি নাই, অন্য অ্যারেঞ্জমেন্ট করি নাই, বাট ইয়া সরি। সো তখন যেন কার সাথে কথা বলতেছিলাম, কার যেন কোশ্চেনের আনসার দিতেছিলাম, কারো কোশ্চেন কি বাদ ভাই পড়ে আমি গেছে? আচ্ছা, আমি কি আনসার দিছি আসলে পুরোপুরি? জি ভাই, একটা কোশ্চেনের অ্যান্সার দিছেন, আরো দুইটা কোশ্চেন আছে আর কি। শিওর, গো অ্যাহেড। ভাই একটা ইনফরমেশন শুধু, যে লাস্ট হচ্ছে 2 বছর হলো কোড জ্যাম, কিকস্টার্ট এগুলো সব হচ্ছে বন্ধ করে দিল, ইভেন ওয়েবসাইট গুলো ডাউন করে দিল গুগলের। ইভেন এখন হচ্ছে শুনতেছি যে নতুন রিক্রুটমেন্টও হচ্ছে না গুগলে। তো এইগুলো কি আমাদের, এগুলো নিয়ে কি কোনো চিন্তার কারণ হইতে পারে যে আমরা সামনে অ্যাপ্লাই করতে পারবো কিনা এগুলো নিয়ে? এটা আসলে অ্যাপ্লিকেশনের জন্য না, কোড জ্যাম বা গুগলের যেগুলো ছিল, আমি আসলে ফ্র্যাঙ্কলি বলি, যেহেতু আমি ইন্টারনালি জানি, কোড জ্যাম বা এই ধরনের যে প্রতিযোগিতাগুলো হইতো গুগল থেকে, এগুলো ছিল কাইন্ড অফ ভলান্টিয়ার ইনভলভমেন্ট বলতে ধরেন আমি আছি একজন এমপ্লয়ি, এরকম আমি আরো কয়েকজন এমপ্লয়ি পাইলাম, সবাই মিলে আমরা ছোট একটা ক্লাব খুললাম। কাইন্ড অফ গুগল আসলে টেকনিক্যালি কাইন্ড অফ একটা কান্ট্রি বা একটা ইউনিভার্সিটির মতো এরকমই অর্গানাইজেশন, এটার ভিতরে ইন্টারনালি অনেক এরকম ক্লাব আছে। সো এরকম একটা ক্লাব খুললাম, ওই ক্লাব হচ্ছে এই ধরনের ইয়াগুলো স্পন্সর করতো। তো ব্যাপারটা যেটা হইছে, এইসব ঘটনার বা এইসব প্রতিযোগিতা যেগুলো হইতো, এগুলার মেইন টার্গেট ছিল হচ্ছে রিক্রুটমেন্ট, যে রিক্রুটমেন্ট এগুলো থেকে আসবে, এটাই ছিল মেইন ফোকাস, তাই না? কিন্তু ফাইন্যান্সিয়ালি এই কন্টেস্ট গুলা বা এই ধরনের প্রতিযোগিতাগুলা করা তো হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল কস্ট আছে, আবার হচ্ছে ওই যে যারা এমপ্লয়িরা ইনভলভ হয় ওদেরও একটা টাইমের ব্যাপার আছে। তো এইসব জিনিসপত্র কনসিডার করে আসলে দেখা গেছে যে এটা রিক্রুটমেন্টের জন্য খুব একটা বেশি এফেক্টিভ হচ্ছিল না গুগলের জন্য এট দ্যাট টাইম অফ when that decision was made. সো এটাই জাস্ট কারণ, আর কোনো কারণ নাই। এটার কারণ এরকম না যে গুগল হায়ারিং বন্ধ করে দিচ্ছে এন্টায়ারলি, ইটস নট লাইক দ্যাট। গুগল প্রতিদিন হায়ার করতেছে এখনো। লাস্ট মানডেতে আমার আরেক ফ্রেন্ড, আগে সিঙ্গাপুরে একসাথে চাকরি করতাম গ্র্যাবে, গুগলের ডাবলিনে এসে জয়েন করছে। এরকম ইন্টারভিউ প্রসেসেও আছে কয়েকজন পরিচিত আউটসাইডার। তো এরকম সবাই মোটামুটি আছে। দেখা যায় আপনার যদি ক্যাপাবিলিটিস থাকে এবং আপনি যদি গুগলের যে হায়ারিং বার ওইটা মিট করতে পারেন এর মানে ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে, তাহলে ওরা অবশ্যই হায়ারিং করবে। এবং গুগল যতই ধরেন টেকনিক্যাল কোম্পানি হোক, এটা একটা কোম্পানি, এদের মেইন কাজ হচ্ছে বিজনেস। সো এরা এখানে আসলে টাকা কামানোর জন্যই তো আসছে, তাই না? সো কোম্পানি টাকা কামাচ্ছে লাইক সেম অ্যাজ আদার কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো এদের মেইন ফোকাস হচ্ছে ফাইন্যান্সিয়াল জিনিসপত্র, যদিও এদের প্রোডাক্ট হচ্ছে টেকনিক্যাল, এবং এটাই হচ্ছে এদের বেস্ট বেনিফিট। যেহেতু এদের প্রোডাক্ট টেকনিক্যাল, এদের জন্য অনেক টেকনিক্যাল এক্সপার্ট লোক দরকার, এবং কোনো কিছু যখন স্কেল করতে হয় তখন আরো বেশি মানুষজন দরকার হয়। সো হায়ারিং গ্রোথ বাড়বে কমবে আবার বাড়বে, এভাবেই চলবে কোম্পানিতে। যখন কোম্পানির জন্য যেটা ফাইন্যান্সিয়ালি মেক সেন্স হবে, কোম্পানি ওই ডিসিশনই নিবে। যেমন ধরেন আমি এক্সাম্পল দেই, যখন 2021-এ যখন কোভিড শুরু হইলো, everything started to be remote, and one of the thing that was scaled really good is Google Meet. গুগল মিটে কিন্তু কোভিড এর আগে এত ফিচার টিচার ছিল না, এই যে এত কত সুন্দর করে অনেক কিছু দেখাচ্ছে, বাটন টাটন আছে, অনেক গ্রুপিং টুপিং করা যায়, অনেক পোলিং করা যায়, ভিডিও রেকর্ডিং করা যায়, এত ধরনের ফিচার গুগল মিটে কিন্তু আগে ছিল না। তো যখন দরকার হইছে তখন ওই টিম স্কেল করছে, টিম বড় হইছে এবং হায়ারিং হইছে। তো এভাবেই চলবে, কোম্পানি গ্রোথ হবে, হায়ারিং গ্রোথ হবে, আবার ডাউন হবে, আবার গ্রোথ হবে। বাট এইটা নিয়ে আপনারা যারা ক্যান্ডিডেট আছেন তাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে স্টাডি করতে হবে, আপনাদেরকে আপনাদের বেসিক জানতে হবে, আপনাদেরকে আপনাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস বাড়াইতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াইতে হবে। এটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা এই কাজ করে যাবেন। দেন হচ্ছে যে আপনারা যখন একটা স্টেজে পৌঁছাবেন, তারপর হচ্ছে যে ওই প্রসেসের জন্য যাবেন, যে হ্যাঁ আমি চাকরি করব, একটা কোম্পানিতে চাকরি করবেন, অন্য কোম্পানিতে চাকরি করবেন, যেই কোম্পানির দরকার হবে ওই কোম্পানি হচ্ছে যে হায়ার করবে। যেমন এখন হয়তো গুগলে হায়ারিং কম,
বাট গুগলে ওভারঅল কিন্তু হায়ারিং কম না। গুগলে হায়ারিং কম বলতে ধরেন এখন গুগলের যেগুলো এস্টাবলিশড প্রোডাক্ট ওইখানে হায়ারিং কম, কিন্তু গুগলের যে এআই ভার্টিকেল আছে যেটা হচ্ছে ধরেন আপনার এই কি বলে জেমিনাই অর্গানাইজেশন বা এআই রিলেটেড অর্গানাইজেশন, ওদের হায়ারিং কিন্তু অনেক হাই, ওরা কিন্তু অনেক হেভিলি হায়ার করতেছে। সিমিলারলি এই ধরনের আদার যে অর্গানাইজেশন গুলো আছে লাইক ওপেন এআই, তারপর হচ্ছে ক্লড, এদের যে কোম্পানিগুলো আছে এরাও কিন্তু হেভিলি হায়ার করতেছে, এবং হায়ারিং হবেই, সবসময় হবে। সো আপনার কাজ হচ্ছে ক্যাপাবিলিটিস বিল্ড করা, আপনাকে ক্যাপাবিলিটিস বিল্ড করতে হবে এবং আপনাকে ট্রাই করে যেতে হবে। দ্যাটস ইট। জি ভাই, বুঝতে পারছি। আর আরেকটা কোশ্চেন যেটা, যে আপনারা যখন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ট্রেনিং দিতেন আপনার জুনিয়রদের, তখন হচ্ছে দেখতেন যে উপস্থিতি কম, তখন আসলে উপস্থিতি বাড়ানোর চেষ্টা করতেন কিভাবে, বা আর কি, এটাই আর কি। এইটার আসলে কোনো গুড আনসার নাই আমার কাছে। আমাদের সময় এরকম হয়েছে যে উপস্থিতি অনেক সময় কম হয়েছে, এরকম অনেক হয়েছে। অনেক সময় এরকম হয়েছে যে দেখা গেছে যে কেউ আসে নাই, আমি গেছি আমার ক্লাস নেওয়ার কথা, কিছু একটা শিখাবো, আমি গেছি, আমি বসে আছি, কেউ আসে নাই, এরকম ঘটনা হয়েছে। বাট এর জন্য তো আমরা আসলে কন্টিনিউ করা ক্লাস শিখানো ছেড়ে দিই নাই। ওইটাই হচ্ছে ব্যাপার যে হ্যাঁ, আপনি স্টুডেন্ট হিসেবেও আপনাকে ইন্টারেস্টেড হইতে হবে, আর যখন যারা টিচার হিসেবে আছে তাদেরকেও ইন্টারেস্টেড হইতে হবে। টিচারদের জন্য স্পেশাল রিকোয়েস্ট থাকবে যে ফরগেট অ্যাবাউট ইউর ইগো, আপনার ইগোর কথা মাথায় রাখলে চলবে না। আপনাকে হচ্ছে ওই জিনিসটা, আমি পার্সোনালি যেটা মনে করি, আপনি যদি কাউকে কোনো কিছু শিখান, এর মানে এই না যে আপনি কিছু শিখেন নাই, আপনিও কিন্তু অনেক কিছু শিখবেন। আপনি ইন দ্য প্রসেস অনেক কিছু শিখবেন, যে কিভাবে একটা জিনিস খুব ভালোভাবে কাজ করতেছে, বা কিভাবে ওইখান থেকে হয়তো অনেক ডিসকাশন হইতে পারে যেটা আপনার আরো অনেক নলেজ বাড়াইতে হেল্প করবে। তো টিচিং, এই ধরনের টিচিং হচ্ছে একটা টু ওয়ে স্ট্রিট। আপনিও শিখবেন, যারা স্টুডেন্ট তারাও শিখবেন। সো স্টুডেন্টরা যদি তাদের বেনিফিট না বুঝে, তাহলে তো আসলে এখানে ইন্টারেস্ট বাড়ানোর আর কোনো ওয়ে নাই। এখন তো এরকম হইতে পারে না যে আপনি পকেট থেকে টাকা দিবেন যে ক্লাসে আসলে তোমাদেরকে টাকা দিব। দ্যাটস নট হাউ ইটস গোনা ওয়ার্ক। সো ব্যাপারটা হচ্ছে যে কন্টিনিউ করে যাইতে হবে, চেষ্টা করতে হবে। আজকে কিছু শিখাবেন, কালকে আরেকটা কিছু শিখাবেন, কন্টেস্ট হবে, ওদেরকে মোটিভেট করতে হবে রেগুলারলি। যারা মোটিভেশন হারায় ফেলে রেগুলারলি মোটিভেট করতে হবে। এভাবেই হবে। অল্প হয়তো একসময় প্রোগ্রামিং কন্টেস্টে সবসময় এই ট্রেন্ডটা থাকে, যখন দেখবেন যে ফার্স্ট ইয়ার বা ওয়ান আসে, 50 জন খুবই 50 জনই ইন্টারেস্টেড থাকে প্রোগ্রামিং এর পিছনে। আস্তে আস্তে সময় যায় আর গ্রাফ হচ্ছে ডাউনওয়ার্ড নামতে থাকে। এটাই স্বাভাবিক, কারণ ওরা যত সময় যত যাবে মানুষজন ইন্টারেস্ট লেস ফিল করবে। কারণ হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা একটা অনেক লেংদি প্রসেস। এটা এরকম না যে আজকে আমি গেলাম, একটা ক্লাস করলাম, একটা প্রবলেম সলভ করলাম এন্ড আই এম দ্য উইনার। ইটস নট লাইক দ্যাট। আপনাকে হচ্ছে যে আসলে পুরো লাইফই এরকম, কোথাওই আপনি একদিনে কোনো কিছু পাবেন না। দেয়ার ইজ নো শর্টকাট এনিওয়্যার। সো আপনাকে হচ্ছে কন্টিনিউয়াসলি ট্রাই করতে হবে, কন্টিনিউয়াসলি যাইতে হবে, কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে। এবং যারা ওই কন্টিনিউ তারাই হচ্ছে ইন্টারেস্টেড। সো স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি বলবো, যে ট্রাই টু বি ইন্টারেস্টেড। জাস্ট শিখার জন্য যাওয়া যায়। মানুষজন হয়তো হ্যাঁ আমি শিখবো না, আমার ফ্রেন্ড শিখবে, হচ্ছে তার জন্য গেলাম, আমার শিখার ইচ্ছে নাই। হোয়াট জাস্ট হ্যাপেন্ড? ওকে, সরি। এই তো, এইটাই। আর সো স্টুডেন্টদেরকে হচ্ছে মোটিভেট করতে হবে আর কি। আপনার মোটিভেশন মানে ওদেরকে ইন্টারেস্ট করানোর ওয়ে হচ্ছে মোটিভেশন, আর মোটিভেশনের ওয়ে হচ্ছে তাদেরকে দেখানো যে হোয়াট ইউ ক্যান অ্যাচিভ ইফ ইউ আর ইন্টারেস্টেড। সো এইভাবে আপনাদের কাজ হবে মোটিভেট করা, যে হ্যাঁ ইন দ্য ফিউচার, এটা তো আর এখন একদিনে হবে না, ইন দ্য ফিউচার হবে। সো সবাইকে মোটিভেট করে রাখতে হবে, এবং ইনশাল্লাহ এইভাবেই আস্তে আস্তে টিম বড় হবে, এইভাবেই আস্তে আস্তে ইউনিভার্সিটি বড় হবে। এবং আমি আরেকটা ব্যাপার বলতে চাই, যে সবসময় যে আপনাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে এরকম না। আপনারা ধরেন অনেকে হয়তো ইন্টারেস্টেড থাকতে পারেন বড় কোনো প্রজেক্ট বিল্ড করার জন্য। দেখেন আপনাদের কাছে বলি, আমি গুগলে চাকরি করি, আমাকে কি স্পেশাল কিছু দেয় কাজ করার জন্য বা গুগল বানানোর জন্য? এই যে আমি আপনাদের সাথে যে ল্যাপটপে কথা বলতেছি, এইটাই ইকুইপমেন্ট, এবং সেম ইকুইপমেন্ট আপনাদের সবার কাছে আছে। কারো কাছে নাই, না থাকলে বলেন যে না আমার কাছে কোনো ল্যাপটপ নাই। সো গুগল এমপ্লয়ি, ফেসবুক এমপ্লয়ি, ইভেন ডাজন্ট ম্যাটার, আপনি ওপেন এআই এর এমপ্লয়ির কথাও চিন্তা করেন, সবাই কিন্তু তাদের এই একটাই ইকুইপমেন্ট যেটা দিয়ে তারা এত কিছু করতেছে। সো দ্য সেম ইকুইপমেন্ট যদি আপনাদের কাছেও থাকে, তাহলে আপনারা কেন করতে পারবেন না? সো আপনাদের কারো হয়তো ওই লেভেলে স্টুডেন্ট অবস্থায় হয়তো ভালো কোনো আইডিয়া আসতে পারে আপনাদের মাথায়। Zuckerberg was a student when he came up with the Facebook idea, right? So you guys can also have
ideas that can change the world. সো আপনারাও হচ্ছে যে ওই ধরনের আইডিয়া যদি নিয়ে কাজ করতে চান, প্রজেক্টের কাজ করতে পারেন। প্রজেক্টের কাজে যে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড কিছু শিখবেন না তা কিন্তু না। কম্পিটিটিভ প্রোগ্রামিং হয়তো বেশি হয়ে যেতেছে, প্রোগ্রামিং রিলেটেড কিছু শিখবেন না তা কিন্তু না। সো প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্র শিখবেন ওইখানেও, এবং প্রোগ্রামিং করেই তো জিনিসপত্র বানাইতে হবে। সো দ্যাটস এভরিথিং। সো বের করতে হবে যে আপনার ইন্টারেস্টটা কোথায়, আপনার ইন্টারেস্টটা কিভাবে প্রোগ্রামিং লাইন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইন বা এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির লাইনের সাথে অ্যালাইন্ড হয়, এবং ওই ইন্টারেস্ট ধরেই কাজ করে যেতে হবে। দ্যাটস ইট। ওকে ভাই, আমি ডান আর কি। আচ্ছা, একজন হচ্ছে কোথায় যেন একটা চ্যাটের মধ্যে একজন কোশ্চেন করে গেছে, আমি তার কোশ্চেনটা বলি যেহেতু সে চলে গেছে মনে হয়, মাশরাফি। সো তার কোশ্চেন ছিল, ইজ সিজি ম্যাটার ইন টেক জায়ান্ট কোম্পানি? উই অল are knowing that programming must be, what steps should we take to work in tech giant like you? Please tell us, share. Okay, এটাও একটা গুড কোশ্চেন। আমি শুধু টেক জায়ান্টের পার্সপেক্টিভে বলবো না, আমি জেনারেল কোম্পানির পার্সপেক্টিভে বলবো, জেনারেল সফটওয়্যার কোম্পানির পার্সপেক্টিভে বলবো। আমি অলরেডি এই জিনিসটা টাচ করছি যে আপনারা স্টুডেন্ট হিসেবে আপনাদের দায়িত্ব কি, আপনাদের কি আপনাদের ওপরে দেয়া হয়েছে কোন কাজটা করার জন্য? পড়ালেখা করার জন্য। এবং পড়ালেখা আপনি কিভাবে করতেছেন, কেমন করতেছেন, এটার ইন্ডিকেটর হচ্ছে আইদার আপনার কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট আছে পড়ালেখার সময়, স্টাডি করার সময়, অথবা আপনি খুব ভালো একটা সিজিপিএ নিয়ে আসছেন, তাই না? সো আপনি যদি আমাকে এসে বলেন যে আমার তো সিজিপিএ নাই, আমার অন্য কিছুও নাই, আমার কোনো প্রজেক্টও নাই, আমার কোনো কম্পিটিটিভ প্রোফাইলও নাই, তাহলে আমি ধরে নিব যে আপনি আপনার উপরে যে কাজটা করা দেয়া হয়েছিল এই কাজটা আপনি ঠিক মতো করেন নাই। এই 4 বছরে আপনার কাজ ছিল শুধু পড়ালেখা করা এবং ওইটাই করা। আপনার সিজিপিএ কত ওইটা আমার কাছে ডাজন্ট ম্যাটার। আমি শুধু ওইটারে সবাই শুধু ওইটাকে ইন্ডিকেটর হিসেবে নিবে যে এটা হচ্ছে আপনার আপনার কনসিস্টেন্সি, আপনার কাজের আপনি কিরকম হার্ডওয়ার্ক করছেন আপনার স্টুডেন্ট লাইফে, জাস্ট ওইটা মেজার করার জন্য। সো আপনি যদি এরকম কিছুই না থাকে তাহলে কিন্তু এটা খারাপ, এবং ইটস গোনা বি আ রেড ফ্ল্যাগ। সো আপনার সিজি এট সাম সার্টেন স্টেজ ম্যাটার করে। সো আপনি যদি দেখাইতে পারেন যে হ্যাঁ আমার সিজি একটা এভারেজ ক্রাইটেরিয়ার মধ্যে আছে, দ্যাটস দ্য মাই সিজিপিএ, এন্ড whenever you submit your resume to any company, they will see it and they will say, okay, এই পারসন আসলে কিছু করছে পড়ালেখা at least ইউনিভার্সিটিতে, তাই না? সো একটা সার্টেন সেন্সে সিজিপিএ কাজ করে। বাট টু বি ফ্র্যাঙ্ক, আমাকে যদি জিজ্ঞেস করেন কোনো কোম্পানিতে যতগুলো আমি ইন্টারভিউ দিছি আমার লাইফে, nobody ever asked for, even if I am আমি ইভেন আমার কোনো ডিগ্রি আছে কিনা কেউ আস্ক করে নাই। দ্যাটস দ্য পয়েন্ট। সো আপনাকে এমন একটা পর্যায়ে যাইতে হবে, এমন একটা জিনিস দেখাইতে হবে যে যেটার জন্য আপনি সাউন্ডটা কমাও। সো আপনাকে হচ্ছে এমন একটা জিনিস দেখাইতে হবে যার জন্য ওদেরকে ওই কোশ্চেনটাতে যাওয়ার দরকারই পড়বে না যে হ্যাঁ আপনার কি সিজিপিএ ইম্পর্টেন্ট, বা আপনার কি স্টাডি ইম্পর্টেন্ট, বা আপনি কি স্টাডি করছেন কিনা, এই ধরনের কোনো কিছু কিন্তু হবে না। সো কোনো কোম্পানিতে আমি আমার লাইফে যতদিন চাকরি করে আসছি কাউকে আমার কোনো সিজিপিএ বা সার্টিফিকেট দেখাইতে হয় নাই। দ্যাটস ওয়ান থিং। বাট আপনি যখন বিভিন্ন দেশে কাজ করতে যাবেন, এক দেশ থেকে অন্য দেশে যাবেন, আপনি যে একজন এক্সপার্ট প্রফেশনাল, এবং একটা দেশ যে আপনাকে নিবে, আপনাকে কেন নিবে, যে একটা দেশে আপনাকে থাকার জায়গা দিবে, আপনি ওই দেশে থাকবেন, ওই দেশে ইনকাম করবেন, আপনাকে তো প্রুফ দেখাইতে হবে যে আপনি একজন এক্সপার্ট। সো কিছু কিছু কান্ট্রি আছে যেই কান্ট্রিগুলোতে হচ্ছে আপনার ডিগ্রি থাকা বাধ্যতামূলক, লাইক আপনার অ্যাটলিস্ট একটা রিলেভেন্ট ডিগ্রি এবং অথবা এক্সপিরিয়েন্স ওই সেক্টরে আছে, ওটা আপনাকে দেখাইতে হবে। আমি সিঙ্গাপুরের কথা জানি, জার্মানির কথা জানি, ওখানে হচ্ছে আপনাকে জাস্ট ভিসা প্রসেসে ভিসা পাওয়ার জন্য, মানে ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য হচ্ছে ওই জিনিসটা দরকার হয়। সো আমি যদি একদম বাদ দিয়ে দিই যে না এটার কোনো ইম্পর্টেন্স নাই, দ্যাটস নট ট্রু, দ্যাটস নট এন্টায়ারলি ট্রু। এটার ইম্পর্টেন্স আছে, অনেকগুলো জায়গায় ইম্পর্টেন্স আছে। ফার্স্ট ইম্পর্টেন্স হচ্ছে আপনি স্টুডেন্ট হিসেবে এতদিন কি করে আসছেন ওইটা দেখানোর জন্য, প্রুফ হিসেবে, আপনার প্রোফাইলের একটা পার্ট হওয়ার জন্য। আপনার সিজিপিএ যদি মডারেট হয় এবং আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারে যদি আপনার ভালো একটা অ্যাচিভমেন্ট থাকে, আপনি একটা দুইটা কন্টেস্টে খুব ভালো পারফর্ম করে আসছেন, আপনার যদি একটা দুইটা প্রজেক্ট থাকে, দ্যাটস লাইক আ ভেরি বিগ হাই অ্যাচিভমেন্ট ইন ইউর
ইউনিভার্সিটি। সো এগুলা প্রতিটা মিলাই হচ্ছে আপনার প্রোফাইল, এগুলো সবগুলো মিলাই হবে আপনার প্রোফাইল। সো একদিকে যদি প্রোফাইল একটু কম হয় আপনি অন্যদিকে বাড়াই নিতে পারেন। সো দ্যাটস ইট। বাট সিজিপিএ লাগবেই না একদম এরকম না। সো কোম্পানিকে আপনি স্টুডেন্ট হিসেবে কি করে আসছেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব আপনি পালন করছেন কিনা এটা দেখানোর একটা ওয়ে হচ্ছে সিজিপিএ। দেন হচ্ছে কিছু কিছু দেশে তো বললামই যে আপনি যখন জব নিয়ে কিছু কিছু দেশে যাবেন হয়তো আপনার কোম্পানি আপনাকে কোনোদিনও আস্ক করবে না, কিন্তু ওই দেশের ইমিগ্রেশন সিস্টেম হয়তো আস্ক করবে যে হ্যাঁ আমি একটা এক্সপার্টকে নিয়ে আসতেছো, বাট ওয়াই দিস হি ইজ অ্যান এক্সপার্ট, হাউ টু প্রুভ দ্যাট হি ইজ অ্যান এক্সপার্ট, দ্যাট we will need it, those kind of degrees. আমি আশা করি আমি অ্যান্সারটা দিতে পারছি। এরপর হচ্ছে আমি নেক্সট আরেকজনের কোশ্চেনে যাই, দেখি আর কে আছে। এমডি সজীব খান। টেক্সটের মধ্যে আরেকটা প্রশ্ন আছে, এক আপু প্রশ্ন করছিলেন। আচ্ছা 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 ইফাত আপু প্রশ্ন করছেন। হ্যাঁ ইফাত, সরি আমি ওই পর্যন্ত পৌঁছাইনি। আচ্ছা হ্যাঁ আমি আসলে অলরেডি এরকম এই ব্যাপারে কিছু আইডিয়া দিছি যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ইজ এ ভেরি গুড টাইম টু স্টার্ট প্রোগ্রামিং। সো আমি আসলে কিছু বলি এই ব্যাপারে, হয়তো কিছু বললে ভালো হবে যে এক্সপেকটেশন ওয়াইজ আপনি কোন ইয়ারে থাকাকালীন আপনার কি শিখা ইম্পর্টেন্ট। ধরেন আপনি যখন একজন ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, আপনার মেইন ফোকাস থাকা উচিত যে আপনি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস প্লাস যেটাই হোক আপনি ওইটা শিখতে পারতেছেন ভালোভাবে। এবং ভালোভাবে বলতে হচ্ছে যে আপনি ওইটার ইনস অ্যান্ড আউট সম্পর্কে জানেন, এবং ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি ধরেন রেগুলার অ্যারিথমেটিক অর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবেন। could be anything, like maybe ইয়ে বানাইলেন, প্রাইম নাম্বার ক্যালকুলেটর বানাইলেন, দ্যাটস অলসো সামথিং। বাট আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে হ্যাঁ আপনাকে একটা দেওয়া হইলো প্রবলেম যে ফাইন্ড ইফ দিস ইজ আ প্রাইম নাম্বার অর নট, বাট আপনি ওইটা বানাইতে পারলেন কোডিং করে। সো দ্যাটস কাইন্ড অফ এক্সপেকটেশন অন ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে ফোকাস করবেন যে ডাটা স্ট্রাকচার, এই ডাটা স্ট্রাকচার সম্বন্ধে জানা। ডাটা স্ট্রাকচার মনে হয় অলরেডি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারেই থাকে, আপনার অনেকগুলো ডাটা স্ট্রাকচার আছে যেগুলো আপনাকে শিখতে হবে। এবং তারপর হচ্ছে আপনি যখন নেক্সট ইয়ারে যাবেন, সেকেন্ড ইয়ারে যাবেন, ওই অবস্থায় আমরা যে কোনো প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারের এক্সপেকটেশন থাকবে যে আপনি যে কোনো কন্টেস্টের ইজি একটা দুইটা প্রবলেম সলভ করতে পারবেন। এবং এইটুকু পর্যন্ত জানলে আসলে একটা দুইটা প্রবলেম সলভ করা যায়। তারপর হচ্ছে আপনি বিভিন্ন অ্যালগোরিদম, বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডের প্রবলেম, ডাইনামিক প্রবলেম, গ্রিডি অ্যালগোরিদম, এইসব জিনিসপত্র আস্তে আস্তে শিখবেন। এবং এরপরে লার্নিং কন্টিনিউ হবে এবং এটা হচ্ছে আপনি আস্তে আস্তে শিখে যাবেন, প্রবলেম সলভ করে যাবেন। সো এটা হচ্ছে আপনার একটা ওয়ে। আপনাকে যে 1-1 শিখতে হবে এরকম না, আপনি 1-1 পাস করে চলে আসছেন, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি 1-2 এটা শিখতে পারবেন। আপনি 1-2 ট্রাই করতে পারবেন, আপনি 2-1 ট্রাই করতে পারবেন, 3-1 ট্রাই করতে পারবেন। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক ভাবে শিখতে লাগে হচ্ছে 3 থেকে 4 মাস এট ম্যাক্স বেসিক ভাবে, আর খুবই একদম অ্যাডভান্স লেভেলে শিখতে লাগে হচ্ছে 10 বছর। এটা সবাই জানে, রাইট? 10 ইয়ার্স ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর সামথিং। সো ওই লেভেলে শিখার কোনো দরকারও নাই আপনার আপাতত এই অবস্থায়। সো আপনাকে হচ্ছে একটা বেসিক যেটা দিয়ে আপনি কমফোর্টেবলি প্রবলেম সলভ করতে পারবেন। একটা প্রবলেমের সলিউশন যদি আপনি চিন্তা করতে পারেন, ওই সলিউশনটাকে টাইপ করে কম্পিউটারে লেখা বা আপনার কম্পাইলারে লেখার ক্যাপাবিলিটি থাকতে হবে। এবং আস্তে আস্তে ওইটার উপরে বিল্ড আপ করে আপনি গ্রো করবেন। বাট এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে একটা একটা করে আপনি শিখে যাচ্ছেন, আপনার স্ট্র্যাটেজি বিল্ড হচ্ছে, আপনি শিখতেছেন এবং কমফোর্টেবল হচ্ছেন আপনার স্ট্যাকের সাথে। তারপর হচ্ছে আপনি একই সাথে পড়ালেখাও কিভাবে ভালো করবেন। সবগুলোর দুইটারই আনসার হচ্ছে রেগুলার। মানে আপনাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, আপনাকে হচ্ছে ধরে নিতে হবে যে আপনি প্রতিদিনই অল্প একটু হইলেও করতেছেন। হাফ এন আওয়ার 1 আওয়ার পড়ালেখা করেন প্রতিদিন, অথবা হাফ এন আওয়ার 1 আওয়ার কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখেন, দ্যাটস এনাফ। 1 ঘন্টা করে যদি আপনি প্রতিদিন শিখেন তাহলে আপনার বছরে কত হয়? 365 ঘন্টা হয়ে যায়। দ্যাটস লাইক লট, রাইট? সো 1 ঘন্টা থেকে এক সময় যখন এটার প্রতি আপনার ভালো লাগা চলে আসবে, দেখবেন 1 ঘন্টা থেকে অনেক বেশি সময় দিতে পারবেন। সেম ফর স্টাডিং অ্যাজ ওয়েল। সো আপনাকে মনে করেন যে রেগুলার জাস্ট সময় দিতে হবে। আচ্ছা ওকে। সো কোশ্চেনের আনসার এইটাই, আপনি যেটাতেই ভালো করতে চান
আপনাকে সবকিছু একবারে শিখতে হবে এরকম না, আস্তে 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 আপনাকে বিল্ড আপ করতে হবে, খুবই স্লোলি, এবং আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে শেখা বা একটা জিনিসের মধ্যে প্রতি রেগুলারিটি মেনটেন করাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখানে। আচ্ছা, আমি হচ্ছে যে সরি, তারপরের কোশ্চেনে যাই। তারপরের কোশ্চেন আর কারো কোনো কোশ্চেন আছে? এমডি সজীব খান হ্যান্ড রেজ করে রাখছে। আসসালামু আলাইকুম ভাই, আমি সজীব, আইসিটি 2-1। ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে বলা ঠিক হবে কিনা জানি না, যে আপনার ইউনিভার্সিটি লাইফে কি কি ভুল ছিল যেগুলা পরে মনে হয়েছে যে না, এগুলা ভালো করলে ভালো হইতো এক সময়, যেগুলো আমি মানে এখন থেকে আমরা জানলে ভালো হবে, যেগুলা করা উচিত না, সেটা একাডেমিক লাইফ কিংবা প্রোগ্রামিং লাইফ কিংবা জব পাওয়ার আগ পর্যন্ত? Actually, frankly speaking, I don't think I have any regret about whatever I did. It doesn't mean like ভালো খারাপ যাই করছি আসলে আমার তেমন কোনো রিগ্রেট নাই। আলটিমেটলি সব মিলেই তো আমি ভালো খারাপ দুইটারই হচ্ছে ফাইনালি বুঝতে পারছি যে ওকে এটা ভালো ছিল, এটা খারাপ ছিল, বাট মনে হয়েছে যে খারাপটা না করলেও হয়তো আসলে আমার যে লার্নিংটা ছিল এই লার্নিংটা হইতো না। সো সবকিছুরই ভ্যালু আছে। আপনার ইউনিভার্সিটি লাইফে আপনি স্টুডেন্ট, আপনার অবশ্যই ফ্রেন্ড থাকা, তাদের সাথে কথাবার্তা বলা, মাঝে মধ্যে ঘুরতে যাওয়া, এগুলোরও ভ্যালু আছে। আমি বলবো না যে সব বাদ দিয়ে আপনাকে শুধু পড়ালেখার কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে, কারণ ইউনিভার্সিটি লাইফ একবার চলে গেলে তো চলেই গেল, আর তো খুঁজে পাবেন না। সো আম গোনা বি অনেস্ট। সো আমার মনে হয় না যে এরকম কোনো কিছু আছে আমি মনে করব যে যেটা আসলে না করলে, বা যেটা আমি করছি বা আমি অ্যাডভাইস দিব যে না করতে, এরকম কোনো কিছু আসলে আমার মনে হচ্ছে না এখন আছে। বাট একটা জিনিসের অ্যাডভাইস আমি দিতে পারি, আমার কাছে পরে মনে হয়েছে যে আসলে আরেকটু সিনসিয়ারলি স্টাডি করলে ভালো হইতো। আরেকটু সিনসিয়ারলি স্টাডি করলে অনেক জিনিসপত্র হয়তো শিখতে পারতাম। আমাদের ধরেন ইউনিভার্সিটিতে অনেক ডিফারেন্ট সাবজেক্ট আছে, অনেক ডিফারেন্ট রকম কোর্স আছে, হয়তো সবগুলো আমরা সমানভাবে শিখি না। যেমন আমার সমানভাবে আসলে শিখা উচিত ইয়াও না, মানে হিউম্যানলি পসিবলও না, সবগুলোতে এক্সপার্ট হওয়া তো আসলে পসিবল না। বাট অ্যাটলিস্ট আমাদেরকে যেই ক্যাপাবিলিটিতে পড়ানো হয় অতটুকু পর্যন্ত আসলে শিখা হয় নাই ভালোভাবে। সো এই জিনিসগুলো হয়তো অনেক সময় পরে দেখা গেছে যে আচ্ছা আমাকে এখন এটা শিখতে হবে, বাট আই নো দ্যাট আই কুড হ্যাভ লার্ন ইট 4 years ago or something. সো আরেকটু সামান্য সিনসিয়ারলি স্টাডি করা হয়তো বেটার হইতো, আরেকটু রেগুলারিটি মেনটেন করা। আমি বারবার রেগুলারিটির কথা বলতেছি, এটা কিন্তু আমি যে নিজে করে আসছি 100% এরকম না, আমি ট্রাই করছি যতটুকু পসিবল। বাট আমি এখন এটা জানি যে রেগুলারিটি মেনটেন করাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো এই জন্যই আপনাদেরকে এই অ্যাডভাইসটা দিতেছি। সো এই তো, আমার মনে হয় না আসলে যে কোনো কিছু আছে যেটা আমার কাছে মনে হয় যে এটা করা খারাপ। Maybe just don't go into politics. That could be an important thing. ধন্যবাদ ভাই। Anything else, Shajib? ভাই আরেকটা কোশ্চেন, যে প্রোগ্রামিং অনেক সময় দেখা যায় হতাশা আসে, কিংবা এক সময় মনে হয় যে না থাক, অন্য কিছু করি কিংবা অন্য কিছুতে যাই, তো ওই টাইমটায় মানে নিজেকে কিভাবে মোটিভেটেড রাখা যায়? ভেরি গুড কোশ্চেন। এটা আসলে আমার আগেও টাচ করা দরকার ছিল, আমি ভুলে গেছিলাম, বাট থ্যাংক ইউ আপনাকে এটা আনার জন্য। এবং এইটা হচ্ছে স্বাভাবিক, এটা একটা নর্মাল থিং। আমরা হিউম্যান, আমরা সবাই হিউম্যান। আমাদের যে সবসময় সবকিছু সমানভাবে করতে পারবো, দ্যাটস নট হু উই আর। আমরা রোবট না, আমরা এআইও না। সো আমরা অবশ্যই ডিফিকাল্টি ফেস করব, এবং অনেক সময় ওই ডিফিকাল্টিতে আটকায় থাকবো, আটকায় থাকতে থাকতে দেখা যাবে যে হচ্ছে না, তারপর মোটিভেশন চলে যাবে। দ্যাটস অ্যাবসলিউটলি নর্মাল। আমার পার্সোনাল কিছু অ্যাডভাইস থাকবে। হ্যাঁ, ডিফিকাল্টি ফেস করব সবসময় সবকিছুতেই, কিন্তু আসলে মেইন পয়েন্ট যেটা, ওইটা হচ্ছে যে আসলে ডিফিকাল্টি থেকে যে কোনো কিছু স্টপ করে দিব ওইটা করা যাবে না। আপনি একটা ডিফিকাল্ট পজিশনে গেলেন, ধরেন একটা ডিফিকাল্ট প্রবলেম ফেস করতেছেন, অনেকদিন ধরে ট্রাই করতেছেন, সলভ হচ্ছে না, অনেকদিন ধরে ট্রাই করতেছেন, সলভ হচ্ছে না। এইরকম আমরা অনেক ফেস করছি, আমাদের সময় এরকম অনেক ফেস করছি যে একটা প্রবলেম নিয়ে পড়ে আছি 2 সপ্তাহ 3 সপ্তাহ, সলভই করতে পারতেছি না, কয়েকশো রং আনসার খাই ফেলছি, তাও সলভ হচ্ছে না। তো এরকম হইতেই পারে। বাট
আপনাকে যে জিনিসটা করতে হবে যে হ্যাঁ এরকম একটা পর্যায়ে আপনি স্টাক হয়ে গেছেন, আপনি চাইলে অন্য ভার্টিক্যাল বা অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো ডিফারেন্ট কাজে যাইতে পারেন, অন্য কোনো ডিফারেন্ট কাজে ট্রাই করতে পারেন। যেমন ধরেন আপনি হ্যাঁ ভাবলেন যে আচ্ছা একটা প্রবলেম নিয়ে অনেকদিন আটকায় আছি, একটু স্টপ করি এটাকে চিন্তা ভাবনা করা, মেবি আই উইল গো অ্যান্ড লার্ন সামথিং এলস, মেবি আই উইল গো অ্যান্ড বিল্ড আ স্মল মোবাইল অ্যাপ অর সামথিং এলস লাইক আ স্মল ওয়েব অ্যাপ, অন্য কোনো কিছু রিলেটেড, হয়তো স্মল ওয়েব অ্যাপ হইতে হবে এরকম না, আপনি চাইলেন ধরেন ভাবলেন আচ্ছা ওকে লেটস টেক এ ব্রেক ফর ফিউ ডেজ, দ্যাটস অলসো এনাফ। সো আপনি এই প্রসেসে ব্রেক নেওয়া বা অন্য কোনো কিছুতে ফোকাস শিফট করা একটা বেটার ওয়ে। তাহলে যেটা হবে যে আপনার হচ্ছে যে ওই ডিমোটিভেশনটা কাজ করবে না, আপনি নতুন কোনো একটা প্রবলেম বা নতুন কোনো একটা ক্যাটাগরি অথবা নতুন কোনো একটা পেট প্রজেক্ট অথবা ইভেন ব্রেক এদিকে ফোকাস করতে পারেন। সো ওইদিকে আপনি চাইলে ওই দিক থেকে মোটিভেশন আপনার কন্টিনিউ করে রাখতে পারেন। তারপর হচ্ছে যে ওই যে প্রবলেমটা যেটা স্টাক হয়েছিলেন, ওই প্রবলেমটাকে আপনার যে সবসময় নিজেরই সলভ করতে হবে এরকম না, আপনাকে চিন্তা করে দেখতে হবে যে আচ্ছা আপনি নিশ্চয়ই ফার্স্ট পারসন না যে ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছেন। সো হাউ ডিড দ্য আদার্স থিংস অ্যাবাউট দ্য প্রবলেম। আপনি চাইলে হ্যাঁ প্রবলেম সলভ করতে পারতেছি না, অন্য আরেকজনের সোর্স কোড দেখবো, এটা আসলে অনেক সময় এথিক্যাল না, বাট দ্যাটস নট ট্রু। আপনি অন্য আরেকজন কিভাবে সলভ করছে জিনিসটা দেখে যদি সলিউশনটা বুঝতে পারেন যে হ্যাঁ কেন এটা এইভাবে কাজ করতেছে, এবং আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন যে ওকে দ্যাটস ওয়াই ইট ওয়াজ ওয়ার্কিং ফর হিম এন্ড নট ওয়ার্কিং ফর মি, দ্যাটস অ্যাকচুয়ালি আ গুড লার্নিং। সো আপনাকে জাস্ট এই কথাটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি ট্রাই করছি, আমি ট্রাই করতেছি, আপনাকে জাস্ট কন্টিনিউ করে যাইতে হবে। যদি মনে হয় যে না এখন ফোকাস আর কন্টিনিউ করতে পারতেছি না, দেন শিফট দ্য ফোকাস টু সামওয়্যার এলস, টেক আ ব্রেক, মেবি একটা গল্পের বই পড়ে আসেন বা ঘুরে আসেন কোথাও থেকে, মুভি টুভি দেখে আসেন। আমাদের ইউনিভার্সিটি থাকার সময় প্রচুর টিভি সিরিজ দেখছি আমরা, ওইরকম দেখতে পারেন। তারপর হচ্ছে আর কি আছে অন্য আরো তো বললাম যেগুলো বেটার ওয়ে, আপনি স্টাডির জন্য কোনো দিকে বা কোনো একটা কিছু পড়তেছেন বা ইউনিভার্সিটি স্টাডির দিকে ফোকাস করতে পারেন, অথবা অন্য কোনো রকম প্রবলেম অথবা অন্য কোনো টাইপ প্রজেক্ট এগুলোতে ফোকাস করতে পারেন। তো জিনিসের তো অভাব নাই আসলে। সো আপনাকে স্টাক হয়ে থাকার দরকার নাই যে স্টাক হয়ে ওইটাতেই স্টাক হয়ে আসি এবং আমার মোটিভেশন লস হয়ে যাচ্ছে, ওইখানে স্টাক হয়ে থাকার দরকার নেই। সুইচ ইউর ফোকাস এন্ড ওই যখন আবার এনাফ মোটিভেশন ফেরত আসবে তখন আবার এসে এই প্রবলেমটা সলভ করেন, এবং প্রবলেম সলভ করা অন্যদের কারো কাছ থেকেও শিখতে পারেন। আপনার যে সবসময় নিজে নিজে ইয়া করতে হবে এরকম না, ফ্রেন্ডদের সাথে আলোচনা করতে পারেন, যদি আপনাদের ব্যাচে এরকম প্রবলেম বা এগুলোতে কেউ ইন্টারেস্ট থাকে তাদের সাথে আলোচনা করতে পারেন, তাদের বা সিনিয়রদের সাথে আলোচনা করতে পারেন, বা বিভিন্ন ফোরাম টোরাম আছে এইসব জায়গায় আলোচনা করতে পারেন যে এই প্রবলেমের সলিউশনে কিভাবে রিচ করা যায়। আই ট্রাইড দিস অ্যাপ্রোচ বাট ডিডন্ট ওয়ার্ক, হাউ ডু আই change it? So think about that. All of those are here for keeping to help you. অনেক ধন্যবাদ ভাই। No problem. আমি তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, সরি বারবার আসলে ভুল জায়গায়, শাহাদাত জারিফ। আসসালামু আলাইকুম ভাই, আমি জারিফ, আইসিটি 21। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন বর্তমান ওয়ার্ল্ডে তো আগের চেয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মানে কম্পিটিটিভ প্রোগ্রামারদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সো যারা আর কি অ্যাপ্লাই করতেছে, মেবি এভরি আদার পার্সন ইজ অ্যাটলিস্ট ডিসেন্ট এট সিপি। সো এদের মধ্যে আসলে যখন হায়ারিং প্রসেসটা করা হয় তখন এদের মধ্যে ডিফারেন্সিয়েটটা আসলে কি দিয়ে করা হয়, মানে পিওরলি সিপি স্কিল বা প্রবলেম সলভিং স্কিল ছাড়া এদের আসলে কি কি ক্রাইটেরিয়া দিয়ে জাজ করা হয় যে এদের হায়ার করার সময়? শিওর শিওর। আমি অলরেডি ধরেন আপনার প্রোফাইলের ব্যাপারে টাচ করে আসছি। ধরেন জাজিং মেকানিজমটা কিন্তু সবার জন্য সেম না। আপনি এখন স্টুডেন্ট, আপনি যখন ফ্রেশার হিসেবে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, আপনাকে যেই ম্যাট্রিক্সের এগেনস্টে জাজ করা হবে, আমি যদি সেম কোম্পানিতে অ্যাপ্লাই করি আমাকে কিন্তু সেম ম্যাট্রিক্সের এগেনস্টে জাজ করা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে রোল এবং লেভেল ওয়াইজ এরকম ডিফারেন্সিয়েট আছে ফার্স্ট অফ অল। তো এইখানে কিছু জিনিসপত্র চেঞ্জ হয়ে যায়। যারা ধরেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ কিছু এক্সপিরিয়েন্স আছে এবং সিপি কম্পিটিটিভ প্রোগ্রামিং এও প্রোফাইল ভালো, তারা হয়তো অন্য ক্যাটাগরিতে ইয়ে করতে পারে। বাট আমি জাস্ট ইনিশিয়াল ইয়াটার মধ্যে আসি যে একজন ফ্রেশার, সে হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে বের হইলো, তাহলে তার প্রোফাইলে কি থাকা উচিত এবং কোম্পানিগুলো আসলে তখন তাকে কি হিসেবে জাজ করবে। সো
আমি বারবার কিন্তু বলছি যে একজন স্টুডেন্টের প্রোফাইলের মধ্যে আপনি যখন ফ্রেশার হিসেবে যাচ্ছেন 3টা বা 4টা জিনিস থাকবে। আর আরেকটা জিনিস আসলে বলতে ভুলে গেছি, 3টা 4টা জিনিস ধরে নেন। ফার্স্ট হচ্ছে আপনার স্টাডি রেজাল্ট, আপনি কিভাবে স্টাডি করছেন, কতটুকু করছেন এবং কিভাবে ইয়াতে আছেন, ওটা একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। তো অ্যাচিভমেন্টটা হইতে পারে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারে আপনার অ্যাচিভমেন্ট হইতে পারে। আপনি যদি দেখান যে হ্যাঁ আমি ন্যাশনাল কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়েছি, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট ইন দেয়ার, রাইট? আপনি যদি দেখান যে না আমি এনসিপিসি টাইপের এরকম অনেকগুলো কন্টেস্টে পার্টিসিপেট করে 1 থেকে 10 এর মধ্যে ছিলাম, আপনার অবশ্যই ওইখানে গুড পয়েন্ট পাবেন। এটা একটা সেক্টর আছে। তারপর হচ্ছে আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আমার প্রজেক্ট ক্যারিয়ার কি আছে, যে আমি কিন্তু সবগুলা আইটেম যেগুলো আছে বলতেছি, আমি কিন্তু এটা বলতেছি না যে আপনার সবগুলাই থাকতে হবে। আমি জাস্ট 4টা আইটেম বলতেছি। এখন এই 4টা মিলায় হবে আপনার প্রোফাইল। সো আপনার যদি একদিকে একটু হেভি হয়, অন্যদিকে লাইট হইলেও সমস্যা নাই। সো এটা আপনাকে ব্যালেন্স করতে হবে। সো কিছু একটা লাইট হবে, কিছু একটা বেটার হবে, এইভাবে। বাট সবই যদি না থাকে, যে আমার কিছুই নাই 4টার মধ্যে, দ্যাটস নট আ গুড থিং। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। সো আপনার হচ্ছে যে প্রজেক্টের কথা বললাম, তারপর ধরেন আপনি প্রজেক্টের কথাও চিন্তা করলেন, আপনি চিন্তা করলেন যে আচ্ছা প্রজেক্টেও কাজ করি নাই, বাট আপনি থিসিস বা ওই ধরনের টেপার আছে, আপনার 2টা পেপার পাবলিশ করছেন, বা আপনার এই ধরনের কন্ট্রিবিউশন আছে, দ্যাটস অলসো অ্যানাদার গুড পয়েন্ট। যে আপনার পেপার যে শুধুমাত্র আপনার হায়ার স্টাডিজ এর জন্যই হবে, হায়ার স্টাডিজ এর জন্য তো মাস্ট, বাট এটা যে আপনার প্রফেশনাল ক্যারিয়ারে কাজে আসবে না এরকম না, ওইটাও আপনার কাজে আসবে। সো এই 4টা পয়েন্ট যেটা বললাম, যে হ্যাঁ আপনার স্টাডি স্কোর, আপনার সিজিপিএ, আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রোফাইল, বা কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রোফাইল তো ধরেন স্টুডেন্ট হিসেবে শুধু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের জন্যই প্রযোজ্য। বাট হোয়াট ইফ আপনি অন্য ডিপার্টমেন্টের ট্রিপলির স্টুডেন্ট বা ওই ধরনের স্টুডেন্ট, তাদের জন্য এরকম সিমিলার কম্পিটিশন কিন্তু আছে, তাই না? সিমিলার অ্যাচিভমেন্ট করা যায়। সো ওগুলো ফ্যাক্ট। আপনি যে